16 বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাড়িটা আমার নিজের বাবার বাড়ি। আপনারা ভাবছেন তো নিজের বাবার বাড়িতে কেউ 16 বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? তাহলে আসেন ঘটনাটা একটু বলি, পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন। আমি আদিব আল ইহসান, আমরা 2 ভাই ও 1 বোন। আমি মেজো, ভাইয়া বড় আর ছোট বোন আরিশফা। বাবা এই শহরের নামকরা বিজনেসম্যান আফজাল আল ইমরান। মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল। মায়ের পেশাটা শখের বসে পালন করা। ভাইয়া আশরাফ আল ইহসান আমার 3 বছরের বড় আর বোনটি আমার 4 বছরের ছোট। ভাইয়া ছোট থেকেই আমাকে খুব একটা সহ্য করতে পারে না। যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম। বাসায় সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত। এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা হতে থাকে। আর ভাইয়া নানাভাবে আমায় অবহেলা করে, যেগুলো আমার ছোট মনে অনেক খারাপ লাগতো, কিন্তু কিছু বলতাম না, সব চুপচাপ সহ্য করতাম। আমার এই চুপ করে সহ্য করাটা ভাইয়া আমার দুর্বলতা ভেবে নেয় আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানাভাবে বকা খাওয়াতে শুরু করে। একদিন খেলার মাঝে ছোট বোন আরু ভাইয়ার কারণে ব্যথা পায়, কিন্তু ভাইয়া বাবা মা আসার পর দোষটা আমার ঘাড়ে চাপায়। যেহেতু আরুর আঘাতটা বেশি ছিল, তাই বাবা মা আমার উপর অনেক রেগে যায়। আমার কোনো কথাই না শুনে বাবা আমাকে অনেক মারে, আর মা উনি সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে। মারা শেষ হলে উনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর ভাইয়া সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। সেদিন আমার খুব রাগ হয়, রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই। আর আজকে আবার 16 বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি, তবে বাড়ির ছেলে হিসেবে নয়। 2 মাসের জন্য এই বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছি। যদিও ভাড়া দিতে চাইনি, অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি, কারণ আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে আর আমি থাকবো না তা কি করে হয়। তবে এইখানে ভাড়া নেওয়ার জন্য আরেকটা কারণও রয়েছে, সেটাই রহস্য। আমি কলিং বেল চাপতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। আমার বুঝতে বাকি রইল না ইনি আমার মা। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরি, কিন্তু না, আমার ভিতরে অনেক অভিমান জমে আছে। এত সহজে তা ভুলে যাই কি করে? আমার কাজের জন্য চাইলে অন্য বাড়ি ভাড়া নিতে পারতাম, কিন্তু ছোট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকবো। মা বলল, কে তুমি বাবা, কাকে চাও? আমি বললাম, আমি রাজ। আসলে আন্টি মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে 2 মাসের জন্য একটা ঘর চেয়েছেন। মা বলল, ওহ আচ্ছা, ভেতরে এসো। ভেতর থেকে একটা মেয়ে বলল, খালামণি এই ছেলেটাকে। মা বলল, কে এই ছেলেটা? ও আমাদের বাড়িতে 2 মাসের জন্য থাকবে। বুঝতে পারলাম উনি আমার খালাতো বোন, ইশিতা জামান ইশি। ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল। উনার পরিচয়টা একটু দিয়ে নেই। উনি আমার খালামণির মেয়ে ইশিতা জামান। আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামণিরা আমেরিকায় ছিলেন, কখন দেশে এসেছেন কে জানে। যাই হোক, বাদ দিন, আমরা সামনে এগোই। মা বলল, আরু, এই আরু। আরু বলল, বলো আম্মু। আম্মু বলল, এই যে ওর নাম রাজ, 2 মাস আমাদের বাড়িতে থাকবে, ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আয়। আরুও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি এলিয়েন নাকি। আরু বলল, চলুন ভাইয়া, 2 তলার বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আরু বলল, এটাই আপনার রুম, থাকুন। আমি গেলাম। আমি বললাম, আচ্ছা। রুমটা ঘুরে দেখতে লাগলাম। রুমটা আমার না। অনেক ইচ্ছা হচ্ছিল নিজের রুমটায় যাওয়ার, কিন্তু সেটা তো সম্ভব না। বসে বসে এসব ভাবছি, তখনই মা আসলেন আমার রুমে। মা বলল, বাবা আসবো? আমি বললাম, আসুন, জিজ্ঞেস করার কি আছে? মা বলল, তুমি তো এখানে একাই থাকবে তাই না? আমি বললাম, জি। মা বলল, ঠিক আছে বাবা, তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই, আমাদের সাথে থাকবে, কেমন? আমি বললাম, না। মা বলল, কেন বাবা? আমি বললাম, না, আমি খেতে পারবো না, আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই। মা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে, এই বিষয়টা আপনি সবাইকে জানিয়ে দিবেন। আর আমি শুধু এই বাড়িতে থাকবই, আমার খাওয়া নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। মা বলল, কিন্তু কেন বাবা? আমি বললাম, এত কিছু বলতে পারবো না, আপনি আমার কথাটা সবাইকে বলে দিবেন। মা বলল, আচ্ছা বাবা। উনি কথাটা মন খারাপ করে বললেন। আমারও ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল কথাটা বলতে, কিন্তু বাধ্য হয়েই বলছি, এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না, আর মিশন শেষ হওয়ার আগে তো কোনোভাবেই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। যেহেতু এই বাড়ির খাবার খাবো না বলে দিয়েছি, তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, কারণ প্রচুর খিদে পেয়েছে। পাশেই একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বাইক নেই। আমার বাইক কোথায় গেল? আজব তো। হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠলো, বাইক খুঁজতেছেন? তাকিয়ে দেখি এ তো ইসি। সে এখানে কি করছে? আর আমি বাইক খুঁজতেছি, সে বা জানলো কিভাবে? মনে হয় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমি আসার সময় তো ও ছিল না। আমার ভাবনার মাঝে আবার ধমক দিয়ে বলল, হা করে কি ভাবছেন? আপনার বাইক পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে। আমি বললাম, কি? আমার বাইক কেন পুলিশ নেবে? ইসি বলল, আমায় কেন জিজ্ঞেস করছেন? সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন, যত সব। এই বলে পাশ কাটিয়ে চলে গেল। আমি ক্যাবলাকান্তের মতো এখানে দাঁড়িয়ে আছি আর হা করে ওকে দেখছি। কি মায়াবী একটা মেয়ে, যেন আসমানের পরী, কিন্তু ব্যবহার শাকচুনির থেকেও বাজে। ভাবতে ভাবতে হঠাৎ গোর কাটলো সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে। হঠাৎ মনে হলো আমার বাইকটার কথা, তাই একটা রিক্সা ডেকে বললাম, এই মামা যাবেন? মামা বলল, হ জামু। কই যাইবেন? আমি বললাম, থানায়। মামা বলল, ভাড়া কিন্তু 50 টাকা দিবেন। আমি বললাম, আচ্ছা চলেন। আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই রিক্সা
রিক্সা অটো ড্রাইভাররা 10-20 টাকা বেশি দাবি করলে তাদের সাথে বাজে ব্যবহার করবেন না, কারণ তারা আমার আপনার মতো 10 তলা বাড়ি বানাতে চায় না, তারা দুবেলা পেট পুরে খেতে চায়। থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভেতরে ঢুকে গেলাম। কনস্টেবল বলল কাকে চাই, আমি বললাম ওসি সাহেব কোথায়। কনস্টেবল বলল স্যারকে কি দরকার, আমায় বলুন যা বলবেন। বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই, এতে আমারই সমস্যা হতে পারে, তাই পকেটে কিছু গুজে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম। পুলিশের ঝামেলা পেরিয়ে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেল, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কাল থেকে কাজে লেগে পড়বো। হঠাৎ পুরুষ কণ্ঠে কেউ বলে উঠল দাঁড়াও। চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন, সাথে একটি ছেলে। বুঝতে বাকি নেই উনি আমার বাবা। বাবা বলল তুমি নিশ্চয়ই রাজ। আমি বললাম জি। বাবা বলল আমি আফজাল আল ইমরান, এই বাড়ির মালিক। তার মানে মিজান তোমার জন্য 2 মাস একটা ঘর চেয়েছে। আমি বললাম জি। বাবা বলল তুমি আমায় আঙ্কেল বলতে পারো, ভয় পাবার কিছু নেই, আমি তোমার বাবার মতোই। কথাটা শুনে কলিজাটা কেমন যেন করে উঠলো। হবে নাই বা কেন, নিজের বাবা বলছে উনি নাকি আমার বাবার মতো। যাই হোক, এসব ভেবে লাভ নেই, আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না, কিছুতেই আমি দুর্বল হব না। বাবা বলল এই হলো আমার ছেলে আশরাফ আল ইরফান। আমি বললাম আসসালামু আলাইকুম। ভাইয়া বলল ওয়ালাইকুম আসসালাম। তখনই একটা ফোন আসায় ভাইয়া বেরিয়ে চলে গেল। বাবা বলল তা রাজ, আমি শুনলাম তুমি নাকি তোমার আন্টিকে কিছু শর্তের কথা বলেছো। আমি বললাম না আঙ্কেল। বাবা বলল মানে? আমি বললাম আসলে আঙ্কেল ওইগুলো আমার শর্ত নয়, অনুরোধ। বাবা বলল কিন্তু কেন? আমি বললাম এখন আমি কিছু বলতে পারবো না, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন। বাবা বলল ওকে শান্ত হও, মিজান আমার কাছে রিকোয়েস্ট করেছে, তা তো আমি ফেলতে পারি না, তাই তুমি এইখানে নিজের বাড়ির মতো থাকতে পারো। আমি বললাম ধন্যবাদ, এই বলেই চলে এলাম, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যা বলতে ভালো লাগছে না মোটেও। নিজের ল্যাপটপটা অন করে কিছু মেল দেখতে লাগলাম। এর মধ্যে কে যেন বাইরে থেকে দরজায় নক করছে, শুনে ঘাবড়ে গেলাম, কারণ কার্ডটা আর কিছু সরঞ্জাম এখনো রুমে এলোমেলো হয়ে আছে। তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে জিজ্ঞেস করলাম বাহিরে কে? আরু বলল ভাইয়া আমি। বুঝতে পারলাম আমার কলিজার বোন, কিন্তু এত কাছে থেকেও তাকে আদর করতে পারছি না, জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে হচ্ছে, তাও পারছি না। আরু বলল ভাইয়া। ওর ডাকে ঘোর কাটলো। আমি দরজা খুলে দেখি আরু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরু বলল কি করেন রুমের ভেতরে, কখন থেকে ডাকছি? আমি বললাম তুমি নিশ্চয় জানো আগামী 2 মাস এই রুমটা আমার, আর এইখানে কারো প্রবেশ নিষেধ। আরু বলল জানি বলেই এসেছি, এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে, ওগুলো নেব। আমি বললাম ওকে নিয়ে যাও। আরু ওর নিজের জিনিসপত্রগুলো নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন ভরে। তারপর রাতে খাবারের জন্য রেস্টুরেন্টে চলে গেলাম, যদিও মিস্টার এন্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন তাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, একটা ইগো কাজ করছে। পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম ইন্টারভিউ দিতে। একটা কোম্পানির পোস্টে টিকে যাই। আমার মতো ছেলেকে দেখলে কোন কোম্পানি চাকরি দেবে না? যেমন দেখতে তেমন সব কাগজপত্র, একদম খাপে খাপ, এ যেন পূর্ব পরিকল্পনা। হ্যাঁ তাই তো, তবে এটা শুধু আপনারা জানেন, অন্য কাউকে বলবেন না। কিন্তু আমি এই অফিসে কাজ করতে লাগলাম এবং খুব অল্প দিনেই বসের খুব প্রিয় হয়ে উঠলাম। কিন্তু এই অফিসের আসল বসটাকে তা আজও জানতে পারিনি, কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার। বস নাকি অফিসে আসেন না, আড়ালে থেকে কাজ করান। কিন্তু আমার তো বসকেই দরকার, আমার টার্গেট তো উনি। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আমি আমার মিশন অনুযায়ী কাজ করতে লাগলাম। মিশনটা অনেক জটিল, যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলোপাথারি হয়ে যাবে। এই 1 মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছি, যেগুলো আমার মিশনে কাজে লাগে, কিন্তু কোনোভাবেই অফিসের বসের কাছে পৌঁছতে পারিনি। এমনকি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি। যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার, উনি নিজেও নাকি বসকে চিনে না। কি মুশকিল বলুন তো। আজ অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়ি ভর্তি মেহমান বসে আছে। বাবা মা ভাইয়া ওনাদের সাথে কথা বলছে, আপ্যায়ন করছে। মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা, আর আমার বয়সী একটা সুদর্শন ছেলে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে কথা চলছে। তারপরই আমার মনে হলো আরে আমার বোনের বিয়ের কথা হচ্ছে মনে হয়, এজন্যই ওনারা এসেছেন। তাই পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিলাম, পেছন থেকে এক ভদ্রলোক বলে উঠলেন মিস্টার আল, এই ছেলেটাকে তো চিনলাম না। বাবা আমাকে কাছে ডাকলেন। বাবা বললেন রাজ এদিকে আসো, এই হলো রাজ, আমাদের বাড়িতে 2 মাসের জন্য ওর একটা কাজে এসেছে। ভদ্রলোক বলল ও আচ্ছা। আমি ওনাদের সাথে কৌশল বিনিময় করে চলে আসছি। সিঁড়ি দিয়ে উঠতে যাব এমন সময় দেখতে পেলাম যেন আসমান থেকে কোনো পরী নেমে আসছে আমার রাজকন্যা বোনটার সাথে, আর অন্য পাশে ভাবি। কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে এলাম আর বসে বসে ভাবছি, মানুষ তো এসেছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি থেকে, তাহলে ওর এইভাবে সাজার কি আছে? ধুর ছাই, আমি কেন এসব ভাবছি? ওই মেয়ের ইচ্ছে হয়েছে তাই সেজেছে, তাতে আমার কি? তবে ও কিন্তু বেশি সাজেনি, আমার চোখে হয়তো এমন লেগেছে। ভাবতে ভাবতে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামলাম খাবার খাওয়ার জন্য। বাহিরে যাব তখন বাবা বলল রাজ শোনো। আমি বললাম জি বলুন। বাবা বলল বলছিলাম কি আজকে বাইরে যাওয়ার দরকার নেই, মেহমান আছে, আজকের দিনটা একসাথেই খাই, বাড়ির সবাই একসাথে খাই, অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও, আমাদের খারাপ লাগে বাবা। নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি
চিকচিক করতে লাগলো। এত বছর হয়ে গেল নিজের আপন ছেলের খোঁজ নিল না, অথচ অচেনা একটা ছেলের জন্য কত দরদ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাবা বলল তাহলে টেবিলে বসো, সবার সাথে খেতে বসছি। কিন্তু ইসি আসেনি, তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন। একটু পরে দুজন ফিরে এলেন, তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল। তবে মেহমান থাকায় তেমন একটা রিয়াকশন দেখলাম না। খাওয়ার সময় সবাই টুকটাক কথা বলছে, যেগুলো আমি শুধু চুপচাপ শুনেছি, কিছু বলিনি। কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রৌফ চৌধুরী বাবার মতোই একজন বিশিষ্ট ব্যবসায়ী, আর হবুবর রোহান ওনার একমাত্র ছেলে। খাবার শেষ করে উঠেই যাচ্ছি, তখন ফোনটা বেজে উঠলো। তাড়াহুড়োয় উঠতে গিয়ে ইসির সাথে ধাক্কা লেগে যায়। দুজন একসাথে উঠতে গিয়ে কাকতালীয় ভাবে ঘটে যায় ঘটনা। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। ধাক্কার টাল সামলাতে না পেরে ইসি কিছুটা ঝুঁকে যায়, তবে পড়েনি। স্ট্রং বডি বলে কথা, কিন্তু পায়ে কিছুটা আঘাত পায়। আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই, আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফোনটা ছিল আমার সিনিয়রের, যিনি আমায় এই মিশনের দায়িত্ব দিয়েছেন। আগামীকাল আরো কয়েকজন যোগ হবে আমার সাথে, সেটা না হয় কালই দেখা যাবে। আমি ল্যাপটপে কাজ করছি। এটা যেহেতু প্রেম নিয়ে গল্প, তাই কাজের জটিল ডিটেলস মাঝখানে ব্যাখ্যা করছি না। হঠাৎ করে মনে হলো তখন ইসির পায়ে ব্যথা পেয়েছিল। কাজটা আমি ঠিক করিনি, ওকে সরি বলা দরকার, কিন্তু কিভাবে? আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না। অনেক ভেবে একটা রাস্তা পেলাম। ইসি যে রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট, আর সেখানে একটা জানালাও আছে। তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দেই। যেই ভাবা সেই কাজ। কাগজটা যখন বিছানায় পড়ছিল তখন ইসি রুমে ছিল না। পরে এসে সে দেখতে পায় ইসি ভাবে চিরকুট, আবার সেখানে লেখা সরি। ব্যাপারটা কি হতে পারে? আর সরি বা বলবে কেন? ওয়েট, রাজ নয় তো? তখন খাবার টেবিলে ঘটে যাওয়া ঘটনার জন্য সরি বলছে হয়তো। ধুর, কি সব ভাবছি। ওই ছেলে আর সরি, প্রশ্নই আসে না। তবে এটা কিসের ইঙ্গিত? ইসির রুমে কাগজটা ছুঁড়ে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না। বারবার ভাবছি চাচু আর ছোট মা তো আসেনি, তাহলে ইসি এখানে কি করে? ও তো আমি বাড়ি থেকে বের হওয়ার 1 বছর আগেই আমেরিকা চলে গেছিল। কখন ফিরলো? গত 1 মাসে আমি কাজে এতটাই ডুবেছিলাম, অন্য কাউকে নিয়ে ভাবিনি। তবে এখন ইসি আমায় ভাবাচ্ছে। জানতে হবে ও কি করে। ছোটবেলায় ইসি আর আমার খুব ভাবছিল, সব সময় একসাথে ছিলাম। খালু অফিসের কাজে আমেরিকায় সেটেল হয়ে যায়, আর খালামণিকেও নিয়ে যায়, কিন্তু ইসিকে নিতে পারেনি উনারা। এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল। আমায় ছেড়ে, আমাদের ছেড়ে যাবে না, কিন্তু এর 2 বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয়। ইসি চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি। এর সাথে যোগ হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা। আচ্ছা, ইসি কি দেশে আসার পর একবারও জানতে চেয়েছিল আবিদ কোথায়? ও কি আমাকে খুঁজেছিল? এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে যায় টের পাইনি। সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে যায়। আজ মনে হয় বেশি ঘুমিয়েছি। রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, তাই অ্যালার্মের কথা মাথায় আসেনি। জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই। বাইকে থাকা অবস্থায় ফোন বাজে। আমি ফোন রিসিভ করে বললাম অপেক্ষা করতে বলুন, আমার আর 2 মিনিট লাগবে। গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম 4টে ছেলে দাঁড়িয়ে আছে। এক একজন দেখতে মাশাআল্লাহ। আমায় দেখে তারা সালাম দিল। আমি সালামের জবাব নিয়ে বললাম আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে, তোমরা বিল্ডিং এর পেছনে যাও, ইন্টারভিউ দেওয়ার এখনো অনেক সময় বাকি। একজন বলল ওকে স্যার। আমি বাইকটা পার্ক করে পেছন দিকে চলে গেলাম। ওরা আবার স্যালুট জানালো। একজন বলল স্যার আমার নাম রাতুল, অপরজন বলল আমি আয়াস, তৃতীয় জন বলল আমি নীরব, শেষজন বলল আমি অগ্নি। আমি বললাম তোমরা সবাই সেম পোস্টে তো? আয়াস বলল ইয়েস স্যার। আমি বললাম গুড, তবে এখানে আমাকে তোমরা স্যার করবে না, নাম নিয়ে ডাকবে, কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি। তাই এমন কিছু করবে না যার দ্বারা কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারে। সবাই একসাথে বলল ইয়েস স্যার। আমি বললাম আমি রাজ, আমাকে রাজ বলেই ডাকবে, এবং অফিসে ফর্মালিটি মেনটেন করার জন্য স্যার বলবে। সবাই বলল ওকে। আমি বললাম যাও সবাই, আমি আসছি। স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে যেই অফিসের গেটে পা বাড়ালাম, অমনি চোখ পড়ে গেটের বাইরের দিকে। একজন অফিসে ঢুকছে গেট দিয়ে, যাকে দেখে আমি অবাকের চরম সীমায়। গেটের দিকে তাকাতেই দেখলাম ইসি, কিন্তু ও এ অফিসে কি করছে? আমার পিছু নিল নাকি? আমার এসব ভাবনার চেত পড়লো কারোটাকে। অফিসে কিছু নিয়ে একটা শোরগোল লেগেছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে, আর সেটা নিয়ে ঝামেলা হলো। যাই হোক, আমার এখন ইসিকে খুঁজতে হবে, জানতে হবে ও এখানে কেন এসেছে। এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। যেহেতু ম্যানেজারকে আগে থেকেই ঘুষ দিয়ে ম্যানেজ করা, তাই আমার টিম মেম্বারদের নিয়ে কোনো চিন্তা নেই। আমার মাথায় এখন ইসি। ওত্তেরি, মিস ইশিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে। গালমে কুচ কালা হ্যায়। আমার মিশন এখন দুটো, একটা তো আগে থেকেই জানেন, আর এখন এই ইসির রহস্য উদ্ধার। পিয়ন বলল আপনাকে বস ডেকে পাঠিয়েছেন। আমি বললাম ওকে। বসের রুমে গিয়ে বললাম স্যার আসবো? ম্যানেজার বলল ও রাজ, আরে এসো এসো বসো। তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করেছো তাদের চাকরি পাক্কা, যাও মিষ্টি মুখ করাও সবাইকে। আমি বললাম ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। ম্যানেজার বলল আরে কি বলো, তুমি আবদার করেছো
আর আমি রাখবো না? গত 1 মাসে তুমি আমার কম উপকার তো করনি ইয়াংম্যান। আমি বললাম এটা আমার কর্তব্য স্যার। ম্যানেজার বলল অল রাইট। আমি বললাম আমি তাহলে আসি স্যার। ম্যানেজার বলল যাও। আমি চলে এসেছি আমার ডেস্কে, অমনি ফোনটা বেজে উঠে। আমি খুশির খবরটা স্যারকে জানিয়ে দিলাম। স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন। আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজটা বুঝিয়ে দিতে হবে। বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। ওদের 4 জনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিক্সড করে রাখা রুমে চলে গেলাম এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম। সব খুঁটিনাটি দেখাতে লাগলাম। আয়াস বলল স্যার লোকটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে। অগ্নি বলল আমাদের প্ল্যানও মারাত্মক করতে হবে। আমি বললাম ঠিক ধরেছ, আমাদের কাজ অতি সাবধানে করতে হবে। রাতুল বলল এর মাস্টার মাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার। নীরব বলল আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে, বড়ই অদ্ভুত কিন্তু স্যার। আমি বললাম হ্যাঁ, আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত, সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে। নীরব বলল হ্যাঁ স্যার সেটাই। আমি বললাম ঠিক আছে, তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান। সবাই একসাথে বলল ওকে স্যার। ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আজকে অনেকটা হালকা লাগছে, তবে ভয়ও হচ্ছে। একা কাজ অনেকটা বেটার, যদিও চাপ বেশি পড়ে। এখন ভাবনা ইসি ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে। আবার আমার ফোনে কল আসলো, সিনিয়র ছাড়া কেউ না। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল আদিপ তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। আমি বললাম বলুন স্যার। স্যার বলল তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক টিম চেষ্টা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সেই কোনো না কোনো ভাবে খুন হয়েছে। আমি বললাম হ্যাঁ স্যার, আমি সব জেনে এখানে এসেছি। স্যার বলল তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকো, কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি চাই কেসটা আমরা কমপ্লিট করব। আমি বললাম চিন্তা করবেন না স্যার, কেসটা আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ। স্যার বলল আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বেস্ট অফ লাক। আমি বললাম ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি। ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে অনেকক্ষণ থেকে। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারোয়ান কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই। বাধ্য হয়ে উঠে গেলাম। ইসি এসেছে। আমায় দেখে ভ্রু কুচকে তাকিয়ে ভেতরে চলে গেল। যাই হোক উপরে যাচ্ছি। আবার মনে পড়লো ওর ব্যাপারে জানা দরকার, তাই পিছু নিলাম ওর রুমের দিকে। ও ভেতরে ঢুকে দরজা আটকে দিল। তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে। ফোনে কথা বলছে, কাউকে স্যার স্যার করে ডাকছে। ওকে স্যার, ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি স্যার, এসব। ও মাই গুডনেস, তার মানে ইসি পুলিশ অফিসার, আর এর জন্যই ওই অফিসে চাকরি নেওয়া। তবে সন্দেহের বশে ভেবে নেওয়া উচিত হবে না, ব্যাপারটা আরো খোলাসা করে জানতে হবে আমায়। মনে হলো ও দরজার দিকে আসছে, তাই কেটে পড়লাম। রুমে বসে আছি, একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না। আমার ভাবনাটা আদৌ কি ঠিক? যেই পুলিশ অফিসারদের টিম এই কেসের দায়িত্ব নিয়ে এসেছে, ইসি কি তাদের একজন, নাকি আমার ভাবনাটা ভুল? কিন্তু ভুল হতে যাবে কেন? ইশিতা জামান আমেরিকা, লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে ছিটিয়ে। তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না। আর যদি ও সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে, তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না? আর ও দেশে আসলো কবে? ধুর, কিচ্ছু বুঝতে পারছি না। এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে। আমার পকেটে থাকা ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করে বললাম হ্যালো। অপর সাইড থেকে বলল হ্যালো স্যার, আমি অগ্নি বলছি। আমি বললাম হ্যাঁ বলো অগ্নি। অগ্নি বলল স্যার আপনি এই মুহূর্তে কারখানায় আসুন। আমি বললাম ওকে, আমি এক্ষুনি আসছি, তোমরা ওইখানেই থেকো। ফোনটা কেটে দিয়ে রিভলভারটা গুজে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। পেছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো। ঘুরে দেখি আরু ডেকেছে। আরু বলল এই যে ভাইয়া, আপনি কি বের হবেন? আমি বললাম হ্যাঁ। আরু বলল তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন, কেমন? এই বলেই একটা কাগজ ধরিয়ে দিল। আমি কাগজটা পকেটে গুজে বেরিয়ে গেছি। খুলেও দেখিনি তাতে কি লেখা আছে। 10 মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসেছি, তবে বাইকটা দূরে দাঁড় করানো। আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বোঝালো ওরা ওইখানে আছে। আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম। গিয়ে দেখি রাতুল আর অগ্নি দাঁড়িয়ে আছে। আমি বললাম তোমরা দুজন এখানে কেন এসেছো, আর বাকিরা কোথায়? রাতুল বলল স্যার আমরা এসেছিলাম জায়গাটায় একটু চোখ বোলাতে। এসে দেখি ওইখানটায় দুজন লোক দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে, কিন্তু হঠাৎ করে লোক দুটো ভ্যানিশ হয়ে যায়। তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম, কেউ নেই। অগ্নি বলল হ্যাঁ স্যার, লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি, আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি। আমি বললাম আছে আছে, একটা রাস্তা তো আছেই, যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। এক কাজ করো, জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো। ওরা তাই করলো, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই। তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো। তখনই মনে হলো আরুর দেওয়া কাগজটার কথা। পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা, যেগুলো আরুর খুব পছন্দের। কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সবকিছু নিয়ে নিলাম। বাসার দিকে যাব, তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ
একজন বেরোচ্ছে। কি ব্যাপার, এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে? আর বাড়ির গাড়িও তো নিল না, দেখতে হচ্ছে ব্যাপারটা। তাই আইসক্রিম আর চকলেট গুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি না আমি কি এলিয়েন? যাক, এত ভেবে কাজ নেই, ওইদিকে পাখি ফুরুত হয়ে যাবে। আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলছি। আমার বুঝতে আর বাকি নেই যে ওইটা ইসি। তবে যাচ্ছে কোথায়? কিছু দূর গিয়ে ও একটা কালো গাড়িতে উঠে গেল, আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর মনে হলো ও আমার মতোই ডিউটিতে আছে, তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে। বলেই দৌড়াতে শুরু করলাম। আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল। তার মানে আমার সন্দেহ ঠিক। তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম, কিন্তু ইসিকে কোথাও পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেক খুঁজে ও কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি। অবাক কাণ্ড, আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে। কখন এলো ও বাড়িতে আর কিভাবে? আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল। আমি বললাম জি বলুন। বাবা বলল তোমায় কিছু কথা বলার ছিল। আমি বললাম হ্যাঁ বলুন। বাসার সবাই এখানে উপস্থিত, এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? বাবা বলল শোনো রাজ, তুমি আমাদের এই বাড়িতে থাকো, কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না। তুমি বলো না, তাই আমরা জানতেও চাই না। তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না, সেই ভরসা আছে, কারণ মিজান কোনো ভুল মানুষের জন্য আবদার করবে না। আমি বললাম ভরসা রাখতে পারেন। বাবা বলল তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো। আমি বললাম জি বলুন। বাবা বলল আর 15 দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিশফার বিয়ে। আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো, হাতে হাতে একটু কাজে সহায়তা করবে। আমি বললাম আমি এখানে একটা কাজে এসেছি, আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ। আশা করি বুঝতে পেরেছেন। কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি। সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি। নিজের রুমে বসে আছি, মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা, ভাবতে পারছি না কিছুই। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আর বাইরে যেতে ইচ্ছে করছে না, তাই না খেয়ে শুয়ে পড়ি। খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে, কিন্তু না, এটা সম্ভব না। তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে। আগে বাবা মা দুজনে এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে, সংসার আছে, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে। তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় টের পাইনি। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। সেখান থেকে ওযু করে এসে তাহাজ্জুদের সালাত আদায় করে উঠে বসলাম। এখনো ফজরের আজান দেয়নি, তবে যে কোনো সময় দিতে পারে, তাই অপেক্ষা করলাম। ফজরের নামাজ পড়ে একেবারে ওঠাটাই বেস্ট। নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি। তবে খিদে পেয়েছে প্রচুর। এত সকালে তো কোথাও কোনো দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না। তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর যাই হোক, এত খিদে নিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। কিন্তু বের হয়ে ভালোই করেছি, না হলে দেখতে পেতাম না একটা পরীকে। সদর দরজা দিয়ে বের হয়ে বাহিরের দিকে যাওয়ার সময় পেছনে তাকাতেই চোখ যায় ইসির বেলকনির দিকে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ। সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না, আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয়। তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল কারণ কি? পরক্ষণেই মনে পড়লো ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ। উঠবে নাই বা কেন? চোখের ঘুম হারাম করে রেখেছে এই কেস। হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান দেখতে পেলাম। যাক, ভাগ্যটা তাহলে ভালোই আমার। সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলো ভাবে হাঁটছি। মাথায় চিন্তা একটাই, কে হতে পারে ওই লোকটা? এত নিখুঁতভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে? গত 1.5 মাসে একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছি, দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস। এই কোম্পানির আড়ালে তার আসল মুখোশ রয়েছে। কিন্তু কে সে? হঠাৎ মনে হলো ফোন বাজছে। আমি ফোনটা রিসিভ করে বললাম ওয়েট, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল নীরবের। ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোনটা দিল। বাকিটা চলুন গিয়ে দেখি। আমি রুমে প্রবেশ করতেই ওরা 4 জন উঠে দাঁড়ালো। আমি বললাম কি পেয়েছো দেখাও। রাতুল আমার দিকে একটা ফাইল এগিয়ে দিল। ফাইলে চোখ বুলিয়ে দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো। ও মাই গড, তার মানে ওরা এসব এত কমন একটা জায়গাতে রাখতো। অগ্নি বলল লোকটা অনেক চালাক স্যার। আমি বললাম আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি। তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না, অনেক হয়েছে। এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে, কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো। রাতুল বলল ইয়েস স্যার। আমি বললাম তোমরা কাজ চালিয়ে যাও, আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও। আর হ্যাঁ, সবাই টাইমলি অফিসে
পৌঁছে যেও, মনে থাকে যেন। সবাই বলল ওকে স্যার। সেখান থেকে বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে। পরিচিত কণ্ঠে কেউ বলল, স্যার আসবো? আমি বললাম আসুন। ভেতরে এসে আমায় দেখে কিছুটা চমকে গেল। ঠিক ধরেছেন, এটা ইসি। আমি কিছুটা অবাকের ভান ধরে বললাম, আপনি এখানে কাজ করেন? ইসি বলল, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আমি বললাম একদম না। ইসি বলল, ফাইলগুলো দেখে নিন, হয়ে গেলে সাবমিট করে দেব। আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম, আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে। আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে, বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে। এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনে ফেমাস হয়ে যেতে পারবো। আমি বললাম, এই যে নিন। কোনো সাড়া নেই। আমি বললাম, ও হ্যালো, কি ভাবছেন? ইসি বলল, আই এম সরি, খেয়াল করিনি। আমি বিড়বিড় করে বললাম, এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে? ইসি বলল, কিছু বললেন? আমি বললাম, কই না তো। ইসি বলল, ওকে থ্যাংক ইউ। আমি বললাম, ইসি বলল, আসছি। কথাটা বলেই চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, ওর কি আদিবের কথা মনে আছে, নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে? কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠল। হঠাৎ কেউ বলে উঠল, স্যার আসবো? তাকিয়ে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে, চেহারায় একটা চাঞ্চল্যের ভাব। আমি বললাম, এসো। আয়াস বলল, স্যার একটা খবর আছে। আমি বললাম, বলো। আয়াস বলল, স্যার আরসি। আমি বললাম, মানে? আয়াস বলল, হ্যাঁ স্যার, আরসি এর মধ্যে কিছু একটা রহস্য আছে। আমি বললাম, এই আরসি এর সূত্র কোথায় পেলে? অমনি রুমের বাহিরে অগ্নি নক করলো। আমি বললাম, এসো। অগ্নি বলল, স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। আমি আর আয়াস দুজনেই উৎসুকভাবে তাকালাম, কি পেয়েছে জানার জন্য। আয়াস বলল, কি পেয়েছিস বল। আমি বললাম, হ্যাঁ বলো। অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে, যা দেখে দুজনেই অবাক হয়ে যাই। অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয়, ওইটা একটা ছোট কোড, যেখানে শুধু লেখা আরসি। অপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। 5 বা 3 হতে পারে। আয়াস বলল, স্যার এখানেও তো সেম আরসি লেখা। অগ্নি বলল, কেন, আরো কোথায় পেয়েছিস? আয়াস বলল, আমি পাইনি, তবে শুনেছি ম্যানেজার আমায় ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল, যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয়। আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই, তখন শুনি একটা কথা, ডোন্ট ওয়ারি বস, আরসি রাজ করবে। এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন, তাই আর কথা বাড়াইনি। স্যার আমার মনে হচ্ছে আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর। আমি বললাম, হতেও পারে, আবার নাও হতে পারে। অগ্নি বলল, স্যার আমরা কি করে বুঝবো এই আরসিটা আসলে কি? আমি বললাম, ভাবতে হবে, আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণ রূপটা কি, কোনো বস্তু না মানুষ। তোমরা যাও, নিজেদের কাজ করো। আর হ্যাঁ আয়াস, তুমি একটু সাবধানে থেকো, কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছো, একটু বেশি সাবধান হতে হবে। আয়াস বলল, আমার জন্য ভাববেন না স্যার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে। মাথায় এখন চিন্তা একটাই, আরসি কি হতে পারে? এই আরসি এর মানে? কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম, কিন্তু রেজাল্ট 0। এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো। এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে, সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে। তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন। আমি বললাম, স্যার আসবো? ম্যানেজার বলল, আরে এসো এসো। আমি বললাম, জি স্যার। ম্যানেজার বলল, রাজ একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি, আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই আমার দায়িত্বটা তোমায় কিছুদিন পালন করতে হবে। এই মুহূর্তে তোমার মতো বিশ্বস্ত কাউকে মনে হয় না আমার। আরে ব্যাস, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। ম্যানেজার বলল, কি ভাবছো রাজ, পারবে সামলাতে? আমি বললাম, আগে স্যার, আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না, তবে চেষ্টা করব। মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে। ম্যানেজার বলল, রাজ তোমাকে অনেক ধন্যবাদ। আমি মনে মনে বললাম, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা। ম্যানেজারকে বললাম, এমন করে বলবেন না স্যার, এটা আমার ডিউটি। ম্যানেজার বলল, সত্যি তোমার মতো ছেলে হয় না, ওয়েল ডান, মন দিয়ে কাজ করতে থাকো। আমি বললাম, দোয়া করবেন স্যার। ম্যানেজার বলল, অবশ্যই। আমি বললাম, এখন তাহলে আসি স্যার। ম্যানেজার বলল, হ্যাঁ এসো। আমি বললাম, ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। ম্যানেজার শহরের বাইরে থাকবে, এই সুযোগে পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে। সুযোগটা কাজে লাগাতে হবে আদিব, এই সুযোগ কাজে লাগাতে না পারলে তোর ক্যারিয়ার ব্যর্থ। অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ফোন দিলাম রাতুলের কাছে। রাতুল বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যাঁ বাকিরা কোথায়? রাতুল বলল, রুমে আছে সবাই। আমি বললাম, ওকে, তাহলে তোমরা সবাই সন্ধ্যা 7:30-এ হোটেলে পৌঁছে যাবে, জরুরি কথা আছে। রাতুল বলল, ওকে স্যার। আমি বললাম, রাখছি। ফোনটা কেটে চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো কেউ বাইরে থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে। উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই। হতে পারে মনের ভুল, যাই হোক কাজে মন দেই। ল্যাপটপ নিয়ে বসে বসে আরসি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি, হাজার হাজার নাম। এখন এইগুলো পরীক্ষা করে দেখতে হবে, কিন্তু তা একার পক্ষে সম্ভব না। তাই ইমেল করে সব অফিসে পাঠিয়ে দেই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই। সন্ধ্যা 7টা প্রায় বেজে গেছে, এখন আমায় বের হতে হবে। বাইকের
হাতের চাবি নিয়ে বের হয়ে পড়লাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, তাই রাস্তা বদলে ফেললাম। অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে, আমার লেট হতে পারে। বাইকটা নিয়ে এলোপাথারি কিছুক্ষণ ঘুরলাম। যে আমার পিছু নিয়েছিল সে বুঝে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই, তাই ছেড়ে দিয়েছে। আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম। আমি বললাম, তোমরা এসে গেছো, আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। নীরব বলল, না স্যার, কি বলছেন আপনি, এতে সরি বলার কি আছে। অগ্নি বলল, আপনি ঠিক আছেন এটাই অনেক, আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো কিনা তা ভেবে। আমি বললাম, না বিপদ নয়, তবে হতে পারতো, আগে টের পেয়ে যাওয়ায় বেঁচে গেছি। তারপর ওদের পুরো ঘটনাটা বললাম। ছেলেগুলো বেশ ভালো, ওরা নিজেরা একসাথে কাজ করে, তাই বন্ধুত্ব হয়ে গেছে। এই কয়দিনে আমাকেও অনেক আপন করে নিয়েছে। ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমায় দায়িত্ব দিয়েছে। কথাটা শুনে ওরা খুশি হলো। রাতুল বলল, স্যার এটা তো মহাসুযোগ আমাদের জন্য। আমি বললাম, হ্যাঁ তবে সাবধান, এটা কোনো টোপও হতে পারে আমাদের পরখ করার জন্য, তাই এত তাড়াহুড়ো করা যাবে না। সবাই বলল, ওকে স্যার। ডিনার সবাই একসাথেই করলাম। তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য। ওরা চারজন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে, সেখানেই থাকে সবাই। বাসায় ঢুকছি তখন একই সাথে ইসিও বাইরে থেকে ভেতরে ঢুকছে। আমায় দেখে আর চোখে তাকালো, যা আমার চোখ এড়ায়নি। জানে মান লাভ নেই, আমার পিছু নেওয়া এত সহজ না। কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেবিল হাসি দিয়ে ভেতরে চলে এসেছি। আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার। কখন ঘুমে তলিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভেঙে যায় মাঝরাতে। তখন উঠে ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি, তা খেয়ে নিলাম। ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য মেইল করে দিয়েছে। আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। অনেক নাম আছে এখানে, বড় বড় বিজনেসম্যান, চাকরিজীবী, প্রশাসনের লোক, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট। আমার সন্দেহের তীর মন্ত্রী, ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকেই বারবার ইশারা করছে, কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে। ধূর্ত আর কুটবুদ্ধি সম্পন্ন না হলে কোনোটাই করা হয়ে ওঠে না। নাম আর ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ আটকে যায়। নামটা আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আমি, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ মনে পড়েছে, এইটা আমার বোনের হবু বর মিস্টার রোহান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভাবি উত্তরসূরি। ও কি করে এইসবের পেছনে আছে? তাহলে তো যে করেই হোক বিয়েটা আটকাতে হবে আমার। দেত্তেরি, কি সব আবোল তাবোল ভাবছি আমি। এখানে তো আরসি এর পূর্ণরূপ আছে, তার মানে তো এই নয় যে সেই কালপিট। আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি। তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আরসি চক্র পরিচালনা সব কি সম্ভব? হতেও পারে, আবার নাও হতে পারে। তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আয়াস এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম। এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই। সবার উপর নজর রাখার কড়া নির্দেশ জারি করে দিলাম। নীরবকে দেওয়া হলো সবার বায়োডাটা চেক করার দায়িত্ব। আর অগ্নি আমার সাথে থাকবে, যে কোনো সময় ডাকলে যেন পাই। সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়লো। ওদেরকে কাজ বুঝিয়ে দিতে দিতে খেয়াল করলাম অনেক বেলা হয়ে গেছে, তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই, তাই ওদের চারজনকে ছুটি দিয়ে দিলাম। ওরা ওদের কাজ করবে। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই কেউ নক করলো। আমি বললাম কামিং। ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে। কফিটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার ওর মুখ দেখে সন্দেহ হলো। ও কিছু একটা বলতে চায়, তবে ভয় পাচ্ছে, তাই বলছে না। আমি বললাম দাঁড়াও। ওয়ার্ড বয় বলল, আগে স্যার আপনার কিছু লাগবে? আমি বললাম, না আমার কিছু লাগবে না, তবে তুমি কি বলতে চাও তা আমায় বলো। সে বলল, কই স্যার, আমি তো কিছু বলতে চাই না। আমি বললাম, দেখো তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও। ভয় পাওয়ার কিছু নেই, তুমি নির্ভয়ে বলো। আমি কাউকে তোমার ব্যাপারে কিছু বলবো না, প্রমিস। মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে বলল, স্যার সত্যি আপনি কাউরে কইবেন না তো? আমি বললাম, না কিছু বলবো না, তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো। তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, পাক্কা। ছেলেটা রীতিমতো ঘামছে। আমি তা দেখে এক গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে গ্লাসটা নিয়ে সবটা পানি খেয়ে নিল। আমি বললাম, বলো রমিস, কি জানো তুমি? ভয় পেও না। ও কিছু বলতে যাবে তার আগেই কেউ দরজায় নক করে, আর রমিস হকচকিয়ে উঠে দাঁড়ায়। আমি ইশারায় তাকে থামতে বলে বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম। এ মা, এ কি? এ তো ইসি। খুব বাঁচান, বেঁচে গেছি। বোকা মেয়ে, পুলিশ অফিসার হয়েছিস আর এইটুকু বুদ্ধি নেই? বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি, বলদ কোথাকার। যাক, ভালো তো আমারই হয়েছে। আমি মনে মনে এসব ভাবছি, তবে ভাবনাটা ভেঙে গেল ইসির একটা কথাতে। একদম 440 ভোল্টের শক খেলাম মনে হয়। ইসি বলল, স্যার বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার অভ্যাস আমার নেই। ও মা,
মা বলে কি? আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি? ইসি বলল, স্যার শুনতে পাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ শুনছি, বলুন আপনি কি বলতে চান। ইসি বলল, আমার 2 দিন ছুটি চাই। আমি বললাম, মানে 2 দিন হয়নি জয়েন করেছেন আর এখনই 2 দিন ছুটি চাইছেন? এটা কি মগের মুল্লুক নাকি? কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব? অফিসের কাজ কে করবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ইসির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভালোই রাগ হচ্ছে ওর, তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসি বলল, দেখুন স্যার, ছুটিটা আমার খুব দরকার। আমি বললাম, এখন কোনো ছুটি হবে না, আগে বস ফিরুক, ওনার থেকে চেয়ে ছুটি নিয়ে নেবেন। রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। উফ, দেখতে সেই লাগছে রাগী লোকটা। ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ দেখার, কিন্তু তার আগেই বেরিয়ে গেল। যাওয়ার সময় আমার রুমের দরজা অনেক জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে গেছে, আর একটু হলেই ভেঙে যেত। তখন কে জরিমানা দিত? নিজেই বিড়বিড় করে বললাম এসব। এতক্ষণে রমিজ চলে গেছে, এখন ওকে ডেকে কথাটা শোনা দরকার, তাই ডেকে পাঠালাম। তবে রমিজ আসার আগেই আমার ফোনে একটা কল চলে আসে, এজন্য আমাকে বেরিয়ে পড়তে হয়। আমি বললাম, হ্যাঁ অগ্নি বলো। অগ্নি বলল, স্যার দেখুন এগুলো কি। আমি একটু এগিয়ে গিয়ে বক্স ভর্তি মালগুলো দেখে নিলাম। ও মাই গড, এতগুলো ড্রাগস! দেখে মনে হচ্ছে ড্রাগসগুলো কিছুক্ষণের মধ্যেই এখানে এনে রাখা হয়েছে। ঠিক তাই, কিছুক্ষণ আগের ঘটনা। ম্যানেজারের কেবিনে ল্যান্ডলাইনে ফোন এসেছিল, যেটা আমি ধরেছিলাম। আমি বললাম হ্যালো। অপর পাশ থেকে বলল, আজকে 2 প্যাক স্পেশাল মাল গেছে, রিসিভ হয়ে গেলে কনফার্ম করে দিও। আমি বললাম ওকে। কথা শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে আছে। যাক, এতে আমার ভালোই হলো। ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম মাল কোথায় পৌঁছানোর কথা বলল। একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা, আর তাই অগ্নিকে ফোন করে ইনফর্ম করে দেই সবটা, এবং সে আমার কথা মতো ওইখানে চলে যায়। এদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম। আমি বললাম হ্যালো। নীরব বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যাঁ নীরব শোনো, আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যে ফোনটা এসেছে এটা ট্র্যাক করে দেখো কি পাওয়া যায়। নীরব বলল, ওকে স্যার। নীরবের ফোনটা কাটার পর রমিজ রুমে কফি নিয়ে প্রবেশ করে। এর মাঝখানে বাকিটা তো আপনাদের জানাই আছে। এখন আমরা সেই বন্ধ স্কুলের ভেতর আছি। আমার আর অগ্নির কথার মাঝখানে ফোন এলো। নীরব অপর সাইড থেকে একটা কথা বলল। আমি বললাম, ওহ আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, বলেই ফোনটা কেটে দিলাম। অগ্নি বলল, কি বললো স্যার? আমি বললাম, নম্বরটা প্রাইভেট আর ট্র্যাক করা যাচ্ছে না। অগ্নি বলল, খুব চালাক। আমি বললাম, এত বড় কারবারি যারা হর হামেশা লোকচক্ষুর আড়ালে করছে তাদের কাছে এটা তো অতি সামান্য। অগ্নি বলল, তা ঠিকই স্যার। কথা বলতে বলতে আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুড়তে লাগলো, তবে অগ্নি উল্টো পজিশনে ছিল তাই দেখেনি। ব্যাপারটা টের পেয়ে আমি ঝড়ের বেগে অগ্নিকে সরিয়ে দিয়ে নিজেরা সেফ হয়ে নিলাম। অগ্নি চাইছিল শুট করার জন্য, কিন্তু না, আমি বাধা দেই, কারণ এখানে গন্ডগোল করতে গেলে যে কেউ আমাদের চিনে ফেলতে পারে। এতক্ষণে চিনতে পারার কথা না, কারণ জায়গাটা বেশ ছিপছিপে অন্ধকার আর আমাদের মুখে মাস্ক ছিল। খুব সাবধানে ওইখান থেকে বেরিয়ে এলাম। আমি বললাম, অগ্নি তুমি বাসায় চলে যাও, রেস্ট দরকার তোমার। সে যেতে চায়নি, আমি জোর করেই পাঠালাম, এই বলে যে কোনো সময় প্রয়োজন পড়লে ডেকে নিব। ব্যাপারটা আমারই কেমন যেন ঘোলাটে লাগছে। লোকগুলো কোথায় থেকে এলো আর আমাদের আক্রমণ করে বসলো কেন? এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং ওনার থেকে পূর্ববর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেলস জানার জন্য। যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসার কোনো না কোনো ভাবে দুর্ঘটনার আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং মর্মান্তিকভাবে জীবন দিয়েছেন। তবে এটাও স্যার পরিষ্কার করে বলে দিলেন যে পূর্বে কেউ সিক্রেট ভাবে কেসটা নিয়ে নামেনি, এই প্রথম আমি এসেছি। আর ওইদিকে সিআইডি অফিসারদের একটা স্পেশাল টিম এসেছে। সিআইডি এর কথা মনে পড়তেই চিন্তা হতে লাগলো ইসির জন্য। আমি তো জানিও না ওদের প্ল্যান কি, আর ও কি বুঝতে পেরেছে এসব কিছুর মাস্টার মাইন্ড ঠিক কি ধরনের লোক। যদি ভুলভাল প্ল্যান করে তাহলে তো ইসিও না। কি ভাবছি এসব আমি? ইসি একজন সিনিয়র অফিসার আর সিক্রেট ভাবে নেমেছে, ও নিশ্চয়ই কাঁচা কাজ করবে না। হঠাৎ করেই ফোনটা বেজে উঠলো। উফ, এটা তো বড্ড জ্বালায়। চেয়ে দেখি একটা অচেনা নাম্বার। আমি বললাম হ্যালো। অপর পাশ থেকে একটা ঠিকানা বলল। আমি বললাম, জাস্ট ওয়েট, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফোনে বলা লোকেশনে। গুলশান একটি জায়গা, নির্মাণ কাজ চলছে, কয়েকটা বাড়ি। বুঝতে পারছি না এরকম একটা জায়গায় কেন আসতে বলল। একটু এগিয়ে যেতেই দুটো লোক এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ কেউ বলে উঠলো, রাজ, তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোকা দিবি বুঝতে পারিনি। তুই কি করে ভাবলি আমি এত বোকা? মাথা তুলে তাকিয়ে দেখি এ তো ম্যানেজার। তার মানে আমিও কি ধরা পড়ে গেলাম? ম্যানেজার বলল, তুই কে বল, আসল পরিচয় বল তাড়াতাড়ি। আমি বললাম, স্যার আপনি কি বলছেন এসব? ম্যানেজার বলল, চুপ, একদম চুপ, নাটক বন্ধ কর। কে তুই? আমি বললাম, স্যার আমি তো রাজ, আপনি ভুলে গেলেন কি করে? ম্যানেজার বলল, নাটক করিস আমার সাথে? আমি বললাম, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আপনি কি নাটকের কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ম্যানেজার বলল, আমার ল্যান্ডলাইনে একটা অর্ডারের ফোন এসেছে, তুই আমায় বললি না কেন? এই রে, এ তো মহা
মুশকিল। যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয়। ম্যানেজার বলল, এই হারামির বাচ্চা কথা বল। আমি বললাম, স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি। আমি ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম কিন্তু ঢোকেনি। পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই। ভাগ্য ভালো সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল করে রিং হওয়ার আগেই কেটে দিয়েছিলাম। আমি বললাম, স্যার বিশ্বাস করুন আমি কাজের চাপে পরে আপনাকে জানাতে ভুলে গেছিলাম। আমায় এবারের মতো মাফ করে দিন স্যার, জীবনেও আর এমন ভুল করব না। ম্যানেজার বলল, তাহলে সেখানে কারা গিয়েছিল? আমি বললাম, কোথায় স্যার? ম্যানেজার বলল, যেখানে যাওয়ার কথা ছিল। যাক গে বাদ দে, এই তোকে লাস্ট সুযোগ দিলাম, কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পিছে কলকাঠি নাড়ছিস তাহলে কিন্তু জানে মারা পড়বি। আমি বললাম, স্যার আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না? আমি কেন আপনার ক্ষতি করব যে আপনি আমার এত বড় উপকার করলেন? স্যার আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি, আর আপনি আমায় এভাবে ভুল বুঝতে পারলেন, খুব কষ্ট লাগলো স্যার। মন জয় করার জন্য তেল মাখা যাকে বলে। ম্যানেজার বলল, হ্যাঁ রাজ, আমিও তোকে অনেক ভরসা করি, কিন্তু তুই যদি কাউকে না জানাস তাহলে কি করে কেউ পৌঁছবে সে জায়গায়? আমি বললাম, একটা প্রশ্ন করব স্যার? ম্যানেজার বলল, হ্যাঁ বল। আমি বললাম, কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা? ম্যানেজার বলল, ও কিছু না, এত কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই, যা বাসায় চলে যা। চোরের মতো এড়িয়ে গেল কথাটা, কিন্তু কোনো লাভ নেই ব্রো। আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচা অসম্ভব। ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি। নিজের রুমে যাব অমনি কেউ পেছন থেকে নাম ধরে ডাকলো। আমি বললাম, জি। মা বলল, তোমার সাথে দুটো কথা ছিল, একটু সময় হবে তোমার? আমি বললাম, জি বলুন, আমি শুনছি। মা বলল, আর তো মাত্র 12 দিন বাকি, তারপরেই আমাদের মেয়ে আরিশফার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আমি বললাম, তো? মা বলল, কালকে রোহান আর আরুর এঙ্গেজমেন্ট, সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, তাই তোমায় থাকতে বলছিলাম আর কি। আমি বললাম, ও। মা বলল, থাকবে তো? আমি বললাম, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। আমি বললাম, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। বাবা বলল, তুমি তো আমাদের ছেলের মতো, আর আরু মা তো তোমার বোনের মতো, কেন এমন করো তুমি? আমাদের নিজের পরিবার ভাবতে পারো। মা বলল, হ্যাঁ তোমার আঙ্কেল ঠিক বলেছে, তুমি একা একটা ছেলে আমাদের বাসায় থাকো, অথচ বাইরে খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও, এটা আমাদের ভালো লাগে না বাবা। আমি বললাম, ঠিক আছে আমি চেষ্টা করব থাকার। কথাটা বলে ওনাদের কিছু না বলার সুযোগ দিয়ে চলে এলাম নিজের রুমে। বাহ বাহ, নিজেদের ছেলেকে এত অবহেলা করলো, ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, একবার খোঁজ পর্যন্ত নিল না, আর এখন একটা অচেনা ছেলের জন্য কত দরদ উনাদের। কথাগুলো মনে মনে ভাবছি, তখন হঠাৎ মনে হলো ইসির কথা, তার মানে পার্টির জন্য ও ছুটি চেয়েছিল। ফোনটা হাতে নিয়ে অগ্নিকে একটা কল দিলাম। কল ধরতেই আমি বললাম, হ্যালো। অগ্নি বলল, হ্যালো স্যার। আমি বললাম, তোমায় একটা কাজ করতে হবে। অগ্নি বলল, বলুন স্যার। আমি বললাম, তোমাদের অফিস কলিগ ইশিতা জামানের সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে। অগ্নি বলল, ওকে স্যার, বলেই ফোনটা কেটে দিলাম। পার্টির দিন সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কারণ আজ কোনো কাজ করব না, বাড়িতেই থাকবো। বোনের এঙ্গেজমেন্ট বলে কথা। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে, তাই একটু ছাদের দিকে গেলাম। গিয়ে দেখি কেউ ছাদের রেলিং ধরে আকাশের পানে চেয়ে আছে। ঠিক বুঝেছেন আপনারা, সে অন্য কেউ না, ইসি। হয়তো কোনো কিছু ভাবছে গভীর মনোযোগ দিয়ে। ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে তা টেরও পাচ্ছে না। দেখতে অসাধারণ মায়াবী, মুখটা একদম নিষ্পাপ শিশুর মতো। কথা বলতে ইচ্ছে করছে আমার খুব, কিন্তু গম্ভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না, এতে দুর্বলতা বাড়বে বই কমবে না। তাই নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি ইসি। ইসি বলল, থ্যাঙ্কস। আমি বললাম, হঠাৎ থ্যাঙ্কস কেন বলছেন? ইসি বলল, ছুটি দেওয়ার জন্য। আমি কিছু বলতে যাব তার আগেই ছাদ থেকে নেমে গেল। আমি অগত্যা তাকিয়ে রইলাম। একা একা ছাদেও ভালো লাগছে না, এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করে রাখি। রুমে ঢোকার আগে দোতলার উপর থেকে নিচে কাজ দেখতে লাগলাম। পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠানের আয়োজন চলছে, সাথে আরো কিছু হয়তো আছে, তাই এমন ভাবে সাজানো হচ্ছে। যাকে এসব ভেবে আমার লাভ কি? নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে। মনে হলো কেউ দরজা নক করছে। মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম। এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। বাহিরে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবেন? ভাবি বলল, খাবে চলো। আমি বললাম, মানে? আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলেছিলাম। ভাবি বলল, ভুলিনি ভাই, তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমান, তাই মা বলল তোমায়ও ডেকে নেওয়ার জন্য। আমায় আর কিছু বলতে না দিয়ে ভাবি বলল, তাড়াতাড়ি এসো, নিচে সবাই বসে আছে। আজব, কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না? আমাকে কি মানুষ মনে হয় না? নিজেদের কথা বলে চলে যায়। তবে ভাবির কথাগুলো ঠিকই, আমি তো আজকে এদের মেহমান হয়েই বাসায় আছি, তাই এক প্রকার বিরক্তি নিয়ে নিচে নেমে এলাম নাস্তা করতে। এসে দেখি ভাইয়া, ভাবি, মা, বাবা আর ইসি সবাই আছে, সাথে নিউ মেম্বার। এদের আমি চিনতে পারছি না, হবে হয়তো কোনো রিলেটিভ। আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো। খাবার মাঝে বাবা আমায় বললেন, রাজ
আমি বললাম জি। বাবা বললেন তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? আমি বললাম কি অনুরোধ? বাবা বললেন আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয় দুটো, যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো। আমি বললাম তো এটা আমায় বলার কি আছে, বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব কেন দিচ্ছে। বাবা বলল তোমার কাছে আবদারটা ছিল। বাবা তার কথাটা শেষ করতে পারেনি, তার আগেই বাবার মোবাইলে ফোন চলে এলে তিনি সবাইকে বলেন জরুরি কাজ আছে, তাই তিনি বেরিয়ে গেছেন। তারপর বাসার কেউ আর এই বিষয়ে কথা বলেনি, আমিও কিছু জানতে চাইনি। খাওয়া দাওয়া করে উঠে যাই আর সবাই ব্যস্ত হয়ে যায় যার যার কাজে। আমি রুমে বসে আছি, তখন ওই ফোনে একটা কল আসে। ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। পার্টিতে আমন্ত্রিত লোকজন আসা শুরু করেছে। আমি অগ্নিকে ফোন দিয়ে জানিয়ে দেই পার্টির কথা, আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো। পার্টি মনে হচ্ছে বেশ জমজমাট হয়ে গেছে। আমিও তৈরি, কালো প্যান্ট সাদা শার্ট, সাথে ব্লু কালার কোট, হাতে ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো একটু নেড়ে চেড়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি। রোহানদের বাড়ির লোকজন ইতোমধ্যে চলে এসেছে, সবাই অপেক্ষা করছে পাত্রীর জন্য। আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি। এর মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কস এর গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে রেখেছেন। আমি বললাম নো থ্যাঙ্কস। সে গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি বললাম আমি ড্রিঙ্কস করি না। সে বলল ইয়াং ম্যান এটা ফলের জুস। কণ্ঠটা বেশ পরিচিত। এতক্ষণ উনার দিকে না তাকিয়ে কথা বলেছিলাম, কারণ আমার মুখটা ফোনের দিকে গোজা ছিল। তাকিয়ে দেখি মিজান আঙ্কেল, যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানেন, তবে আরেকজন ব্যক্তি জানতেন। সেটা না হয় এখন আপনাদের অজানা থাক, পরে আস্তে আস্তে ঠিকই জেনে যাবেন। আমি বললাম ও সরি আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল বললেন কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। আমি বললাম কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি বললাম এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল বলল আমি বুঝি বাবা তোমার কষ্টটা, নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি। আমি বললাম সবই ভাগ্য আঙ্কেল, ওনার সাথে টুকটাক কথা চলছে। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতেও ওনাকে আমাদের বাড়িতে দেখেছি। আমাদের অনেক স্নেহ করতেন। উনি যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টামি করতেন। নিজের বাবা মার থেকে উনাকে আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও উনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ, আর সেখান থেকেই উনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরে সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাআল্লাহ, আমার বোনটাকে ঠিক যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে, তবে আমার চোখ পাশের জনের উপর আটকে গেছে। সেটাকে আপনারাই বলুন। আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো। ছোট থেকে সব সময় একজনের উপরেই খাই বারবার। ইসিকে আজ দারুণ লাগছে, নীল রঙের ড্রেসে পুরাই যেন নীলপরি মনে হচ্ছে। আমি হা করে সেদিকে তাকিয়ে আছি। আমার ঘোর কাটলো মিজান আঙ্কেলের কথায়। আঙ্কেল বললেন থাকো তাহলে ইয়াং ম্যান, এনজয় করো। আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম, আর উনি অন্যদিকে চলে গেলেন। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। দুজনেই আংটি বদল করলো। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে, আমিও তাই করলাম। আংটি বদল শেষে রূপ বদলে গেল, মানে মুহূর্তেই অন্যরকম একটা সাজ মনে হচ্ছে। এইরকমটা পূর্বের প্রস্তুতি, কারণ এখানে পার্টি দুটো হবার কথা ছিল। আমি তা আগেই জেনেছি। ভাবনার মাঝখানে শুনতে পেলাম ভাইয়া হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই পার্টিতে উপস্থিত হয়ে আমাদের পার্টিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা অনেকেই অবগত রয়েছেন আজ আমাদের পরিবারের একটি নয় বরং দুটি বিশেষ দিন। তার মধ্যে একটি আমার আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট, অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ছোট ভাই আদিবাল ইহসানের 24তম শুভ জন্মদিন। কথাটা বলতেই পুরো পার্টি জুড়ে করতালির জোয়ার বইতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে। ভাইয়ার মুখ থেকে কথাটা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। কোনো মতে হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই। ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয়, তারপর বলা শুরু করে, আজ আমার ছোট ছেলে আদিবের 24 বছর পূর্ণ হলো। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। ছোট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে। উপস্থিত সবার মুখগুলোই মলিন হয়ে রয়েছে। কিছুক্ষণ থেমে বাবা আবারও বলা শুরু করলো, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়। শহরের আশেপাশে সব এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসবের কিছুই আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। উনি ইশারায় বলছেন আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতে হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ইসি, ওকে দেখতে পাচ্ছি না পার্টির কোথাও। তাই একটু উপরে গিয়ে দেখে আসবো ভেবে যেই উপরের দিকে পা বাড়াবো তখনই কানে একটা নাম ভেসে আসে। বাবা বলল রাজ। নামটা শুনে থমকে যাই। এখানে আমাকে
তোমাকে কেন ডাকছে? ওরা কি চিনে ফেলেছে আমাকে? বাবা আবারও বললেন, রাজ একটু স্টেজে আসবে বাবা। আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অগত্যা স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাত ধরে বললেন, রাজ তোমাকে প্রথম দিন দেখেই আমরা কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমে তোমায় আদি বলে ভেবে নিয়েছিল। আমি বললাম, দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। বাবা বললেন, রেগে যেও না প্লিজ, আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিন আমাদের থেকে নিজেকে আড়াল রাখতে পারতে না। আমি ভালোই বুঝতে পারছি আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যে পরিবর্তন এসেছে। এমনকি ভাইয়া পর্যন্ত আমার জন্য কান্না করছে। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি তোমাদের আদি। বাবা, ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়েও চিনতে পারছো না? মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। বাবা বলল, রাজ তোমার কাছে একটা অনুরোধ করব। আমি তাকিয়ে আছি, কোনো কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। বাবা বলল, আমার ছেলে হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা? আমি কিছু বললাম না। কে যেন বলেছিল নীরবতা সম্মতির লক্ষণ, আর তাই তারাও ভেবে নিয়েছে সেটাই। ভাইয়া আমাকে কেকের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে হাতে একটা ছুরি দিল। আমিও ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমে মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা, আরু সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমাকে খাওয়ালো, কিন্তু ইসিকে কোথাও দেখছি না। আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইসির খোঁজে। এসেই প্রথমে ওর রুমের দিকে গেলাম, সেখানে নেই। তারপর গেলাম আমার মানে আদিবের রুমের দিকে। সেখানে গিয়ে আমি চমকে গেলাম। আমার একটা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, যেটা আমি থাকাকালীন ছিল না। ইসি সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে, পেছন দিকে ঘোরা, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না, তবে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই কোথায় হারিয়ে গেলি আদি ভাইয়া? তোকে আমি কত খুঁজেছি জানিস? কোথাও পাইনি। মনি আর বাপি ওরা কেউ তোর খোঁজ দিতে পারেনি। তোর আমার উপর অনেক অভিমান, তাই না? আমি তোকে রেখে বিদেশে চলে গেছিলাম বলে, কিন্তু তুই তো দেখেছিস বাবা মা জোর করে আমায় নিয়ে গেছে। আমিও তো তখন তোর থেকে ছোট ছিলাম, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তুই জানিস আমি 5 বছর পরেই দেশে চলে এসেছি, কিন্তু তোকে পাইনি। আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি, আজও খুঁজি রে। জানি না কোনোদিন তোকে পাবো কিনা আমি, তবে বিশ্বাস কর আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। কথা শুনে আমি জ্ঞানশূন্য হয়ে আছি। কি করব কিছু বুঝতে পারছি না। এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ভেবেছিলাম ইসি হয়তো ভুলে গেছে আমায়, কিন্তু না, আমি ভুল। আমার পরিবার আমায় এত ভালোবাসে, আর আমি তাদের বুঝতে ভুল করি। নিজের গাল বেয়ে পানি পড়ছে। দুহাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি। আনমনে নিচে নামছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। সে কিছুটা ব্যথা পেয়েছে বলেই মনে হলো। উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মাঝবয়সী একটা লোক, তবে চিনতে বাকি নেই উনিকে। আমি বললাম, আই এম সরি। সে বলল, ইটস ওকে। বলে দুজনে দুই দিকে চলে যাই, কিন্তু হঠাৎই সে আবার আমায় পেছন থেকে ডাকে, হে ইয়াং ম্যান, তুমি তো রাজ, তাই না? আমি বললাম, জি। সে বলল, আমি রৌফ চৌধুরী। বলেই একটা হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমিও হ্যান্ডশেক করে নেই, তবে আমার কেমন জানি একটা খটকা লাগছে। তখনই মনে পড়ে আরসি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই আরসি এর লিস্টে রৌফ চৌধুরীর নাম নেই। এটা কেমন কথা? যেখানে রোহানের নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবার নাম থাকার কথা। এই রৌফ চৌধুরী তো একজন ব্যবসায়ী, তার নাম তালিকায় কেন নেই? খুব ভাবনার বিষয়। ফোনটা বের করে রাতুলের নাম্বারে ডায়াল করতে গিয়েও কেটে দেই। হয়তো ঘুমিয়ে আছে, তাই ডিস্টার্ব করা ঠিক হবে না। এমনিতেই বেচারাদের উপর অনেক চাপ যায়, তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে সবার আগে আমার ঘুম ভেঙে যায়, তাই আজ সবার ঘরের দরজার সামনে ঘুরে আসি। সবার রুমে লক করা, শুধু আরুর রুমটা খোলা। তাই একটু উকি মেরে দেখি বোনটা ঘুমাচ্ছে, হয়তো দরজা লক করতে ভুলে গেছে। তাই আমি আস্তে করে ভেতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখে নেই। তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে উঠলো। আমি ঘাবড়ে যাই, তবে ওর ঘুম ভাঙেনি, তাই হাফ ছেড়ে রুম থেকে বেরিয়ে আসি। তবে সমস্যাটা হয় রুমের বাইরে, কারণ বাইরে বেরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে বেরিয়ে দেখি ইসি আমার সামনে দাঁড়িয়ে। আমাকে এই সময় এখানে দেখার জন্য হয়তো বেচারি নিজেও প্রস্তুত ছিল না। ইসি বলল, কি ব্যাপার আপনি এখানে? এই রে, কি বলি এখন? সত্যিটা তো বলা যাবেই না, আর সাময়িক সত্যিটা জানলে তো কি না কি ভাবে তার নেই ঠিক। ইসি বলল, কি হলো, বোবা নাকি? আমি বললাম, বোবা হতে যাব কেন? ইসি বলল, তাহলে অ্যান্সার কোথায়? আপনি এত সকালে এখানে কি করেন? বেঁচে গেছি, দেখতে পাইনি আমি কোথায় থেকে বেরিয়েছি। আমি বললাম, ভাড়া দেওয়ার সময় এরকম কোনো শর্ত দেওয়া হয়নি যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না, আর গেলে সবাইকে কৈফিয়ত দিতে হবে। আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি, তা মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। চোখে মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল। বুঝতে পারলাম কাল সারা রাত ইসি আদির রুমেই ছিল। চোখগুলো লাল হয়ে আছে, ফুলে গেছে, তার মানে কাল অনেক কান্না করেছে সে। রাতের কাজটা এখন করতে হবে ভেবে নিজের রুমের দিকে পা বাড়াই। আমি বললাম, হ্যালো রাতুল। রাতুল বলল, জি স্যার। আমি বললাম, শুনো, আমি একজনের নাম আর ঠিকানা তোমাকে মেল করেছি, দেখো, তার পুরো ডিটেলস আমার চাই, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। রাতুল বলল, ওকে স্যার, বলেই ফোন রেখে ফ্রেশ হতে চলে যাই। অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পথে মা পেছন থেকে আমাকে ডাক
ডাক দেয়। তাকিয়ে দেখি সবাই এখানে আছে। মা বলল, তুমি অফিস যাচ্ছ? আমি বললাম কেন, কিছু বলবেন? মা বলল, তোমাকে ধন্যবাদ বাবা। আমি বললাম কেন? বাবা বলল, কাল আমাদের কথাটা রাখার জন্য। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব বলেই মনে করি। পেছন থেকে ভাবি বললেন, তা ভাই আমাদের সাথে ব্রেকফাস্টটা করে যাও, ক্ষতি কি তাতে? ভাইয়া বলল, হ্যাঁ তা তো ঠিকই বলেছে, তুমি আমাদের বাসায় থাকো আর রোজে দেখি তুমি বাইরে রেস্টুরেন্টে খাবার খাও, এর থেকে বরং আমাদের সাথে খেলে কি এমন হয়? বাহ, বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাকের সর্বসীমা অতিক্রম করে চলছি। আমি বললাম, না কোনো সমস্যা নেই। মা বলল, তাহলে বাবা খাবারটা খেয়ে নাও। আমি বললাম, পরের বার থেকে খাবো, আজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আসি বলেই বেরিয়ে যাব। দেখলাম আমার আগেই বেরিয়ে গেছে ইসি, সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেলাম। অফিসে ঢোকার পরই ম্যানেজারের রুমে ডাক পড়ে যায়। শালা ম্যানেজার আমার কাজে ব্যাঘাত ঘটিয়ে দিল। ওই দিনের খবরটা পাওয়ার পর সে ছুটি বাতিল করে অফিসে চলে আসে। আমি বললাম, স্যার আসবো? ম্যানেজার বলল, আয়। আমি ভেতরে ঢুকে গেলাম। ম্যানেজার আমার কাঁধে হাত রেখে বলল, রাজ আমি দুঃখিত ভাই, সেদিন না জেনে তোর উপর দোষারোপ করেছিলাম। ওইখানে যে হারামি ছিল সে ধরা পড়েছে, আমায় তুই মাফ করে দিস কেমন? আমি বললাম, কি বলছেন স্যার, মানুষ মাত্রই ভুল, আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। এইসব টুকটাক কথা বলে ম্যানেজারকে কিছু পাম দিয়ে বেরিয়ে এলাম। তবে খুব চিন্তা হচ্ছে, কারণ সেদিন তো সেখানে আমি আর অগ্নি ছিলাম। তাহলে ম্যানেজার কাকে ধরেছে বলল? অগ্নিকে ফোন দিয়ে দেখে নেই। কিন্তু আশ্চর্য, অগ্নি ফোন তুলছে না। 3 বার কল দেওয়ার পর ফোন সুইচ অফ বলছে। এবার টেনশন হতে লাগলো। আয়াসকে ডায়াল করে জানতে পারলাম রাতুল আর অগ্নি নাকি বাসায় ছিল। সে বের হবার সময় দেখেছে রাতুলের নম্বর পর্যন্ত বন্ধ। নীরবকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো নীরব। নীরব বলল, হ্যালো স্যার। আমি বললাম, কোথায় তুমি? নীরব বলল, স্যার আমি তো একটা দরকারে বাইরে বেরিয়েছি। আমি বললাম, রাতুল আর অগ্নি কোথায়? নীরব বলল, স্যার ওরা বাসায় আছে। আমি বললাম, তুমি শিওর? নীরব বলল, হ্যাঁ। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? আমি বললাম, তখন থেকে ওদের ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। নীরব বলল, ও সরি স্যার, বলতে ভুলে গেছি, ইলেকট্রনিক কিছু সমস্যার কারণে ওদের দুজনের ফোনেই সমস্যা হয়েছে। আমি এর জন্যই বাইরে এসেছি জিনিসপত্র নেওয়ার জন্য। আমি বললাম, থ্যাংক গড। ঠিক আছে, তুমি সাবধানে বাসায় যেও, বলেই ফোনটা কেটে দেই। কিছুটা নিশ্চিত লাগছে এখন। ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে কপালে স্লাইড করতে করতে কিছু একটা ভাবছি। তখন কেউ দরজায় নক করছে। স্যার আসবো? আমি বললাম, এসো। রমিজ বলল, স্যার আপনার কফি। আমি বললাম, হোম রাখো। সে কফি রেখেই বেরিয়ে যাবে, তখন আমি বললাম, দাঁড়াও। আমার কথায় সে চমকে যায়। চেয়ারের দিকে ইশারা করে বসতে বললাম। ওকে বসিয়ে আমি দরজাটা লক করে দিলাম। আমি বললাম, রমিজ দেখো, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার মতোই একজন মানুষ। সেদিন তুমি কিছু বলতে চাইছিলে, দুর্ভাগ্য আমি শুনতে পারিনি। এখন বলো প্লিজ, তুমি কি জানো? রমিজ বলল, স্যার আমি মেলা বছর এই অফিসে পিয়নের কাম করি, তাই এতদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আপনার মতো কাউকে বিশ্বাস করতে মন সায় দেয় নাই। আমি বললাম, নির্ভয়ে বলো। রমিজ বলল, স্যার এই অফিসটা একটা দেয়াল মাত্র, যার ওপারে অনেক অনৈতিক কাজ চলে। কথাটা সে ভয়ে ভয়ে এক প্রকার মুখ ফসকেই বলে ফেললো। তবে খুব বুঝতে পারছি সে এখন আরো বেশি ভয় পাচ্ছে, ভাবছে আমি হয়তো সেই দলেরই কেউ। আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম, স্যার আপনি জানেন কি না জানি না, তবে এই অফিসের বস কিন্তু রাইসুল আহমেদ না। আমি একটু অবাক হওয়ার অভিনয় করে বললাম, কি বলছো কি তুমি? তাহলে কে? আমি তো রাইসুল সাহেবকেই বস ভাবি। রমিজ বলল, না স্যার, রাইসুল সাহেব বস না, উনি ম্যানেজার। তয় বস রে কেউ চিনে না, কোনোদিন কেউ দেখেও নাই। রাইসুল সাহেব সব পরিচালনা করেন। আমি বললাম, তুমি এসব কি করে জানো? রমিজ বলল, সাব দেওয়ালেরও কান আছে, আর আমি তো মানুষ, সারাদিন অফিসে কাম করি। আমি বললাম, তার মানে তুমি আড়ি পেতে লোকের কথা শুনো, তাই তো? কথাটা শুনে রমিজ কিছুটা ভরকে গেল। রমিজ শুকনো একটা ঢোক গিলে বলল, না সাব, তা না। আমি বললাম, তাহলে কি? রমিজ বলল, স্যার কিছু কিছু কথা আসতে যেতে নিজের কানে এমনিতেই চলে আসে, তাতে আমার কি করার আছে আপনি বলেন স্যার। আমি বললাম, আর কি কি জানো বলো। সে এতক্ষণে বুঝে গেছে আমার সাথে এসব শেয়ার করে ভুল করে ফেলেছে, তাই কাচুমাচু হয়ে বলল, আমি আর কিছু জানি না সাব। আমি বললাম, দেখো আমি জানি তুমি অনেক কিছুই জানো, কিন্তু এখন যদি না বলো তাহলে তোমার এতক্ষণের কথা সব রেকর্ড করা আছে, সব ম্যানেজারকে শুনিয়ে দেব। রমিজ বলল, স্যার বিশ্বাস করেন আমারে, আমি কিচ্ছু জানি না, পেটের দায়ে কাজ করি। আমি বললাম, বুঝছি, তুমি আর কিছু বলবে না, যাও, যা বলার আমি ম্যানেজারকেই বলবো। রমিজ বলল, আপনার পায়ে পড়ি সাব, আল্লাহর দোহাই লাগে, কিছু কইেন না সাব, তাহলে আমারে জানে মাইরা দিব, বাঁচান আমারে সাহেব। আমি বললাম, ওঠো। আমি রমিজকে উঠানোর সাথে সাথেই কেউ দরজায় নক করলো। মেজাজটা ঠিক 440 ভোল্ট হয়ে গেল। কোন শালার? আরে আপনি, আসুন আসুন। ইসি বলল, বিরক্ত হচ্ছেন মনে হয়। আমি বললাম, কেন? ইসি বলল, না দেখে মনে হলো। আমি বললাম, সব সময় নিজের ভাবনাটাকে ঠিক ভাবাটাও কিন্তু ভুল মিস।
মিস? ইসি বলল ইশিতা জামান। আমি বললাম ও আচ্ছা, নাইস নেম। ইসি বলল আপনার সাথে গল্প করতে আসিনি। আমি বললাম আমি কখন বলেছি এটা? ইসি বলল ফাইলগুলো নিন। আমি বললাম এইগুলো কি আমার কাছে জমা দেওয়ার জিনিস? ইসি বলল সেটা আমি কখন বললাম? আমি বললাম দেখো ইসি, দেখুন মিস ইশিতা, আপনি কিন্তু রীতিমতো তর্ক করছেন। ইসি বলল আই এম সরি স্যার। আমি বললাম ইটস ওকে। ইসি বলল ফাইলগুলো আপনার ছিল, পরশু ভুলে আমার ফাইলের সাথে চলে যায়, তাই আমি কমপ্লিট করে রেখে দেই, কিন্তু এখন দেখছি উপকারের বিপরীত শাস্তি। কথাটা আসলেই অনেকটা সত্যি। আমি বললাম ওহ আই এম সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইসি বলল ইটস ওকে অ্যান্ড ওয়েলকাম বলে সে বেরিয়ে যায়। আমিও টেবিলের ফাইল দুটো রেখে মুচকি হাসি দিয়ে চেয়ারে বসে পড়ি। আমার বোঝার বাকি নেই মিস ইশিতা জামান, আপনি কেন আগ বাড়িয়ে কারো সাহায্য করতে এসেছেন। তবে তোর ধারণা ভুল ইসি, তুই হয়তো ভাবছিস আমিও এসব 2 নাম্বার কাজের সাথে জড়িত। খুব তাড়াতাড়ি তোকে সত্যিটা জানাবো আমি। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো চেক করে রেখে দেই। অমনি আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে বললাম হ্যালো। অপর সাইড থেকে আয়াস বলল হ্যালো স্যার, কেমন আছেন? আমি বললাম ভালো, তুমি? আয়াস বলল জি ভালো। আমি বললাম খবর কি বলো? আয়াস বলল খবর তো তেমন কিছু নেই স্যার, শহরের সব বড় বড় বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের খোঁজ নিয়ে দেখেছি, এর মধ্যে কাউকেই ধোয়া তুলসী পাতা পাইনি স্যার, তবে আরসি এর কোনো হদিশ মেলেনি। আমি বললাম হাল ছেড়ো না, খোঁজ চালাও, কেউ না কেউ তো হবেই এদের মধ্যে। আয়াস বলল ওকে স্যার। আমি বললাম নিজের খেয়াল রেখো আর মন দিয়ে কাজ করো, অল দ্য বেস্ট। বলেই ফোনটা রেখে নিজেও কম্পিউটার অন করে কাজে লেগে পড়ি। আজ রাতে একবার সেই স্কুল ঘর এরিয়াতে যেতে হবে। আমি অগ্নিকে ফোন করলাম। অগ্নি ফোনটা রিসিভ করতে বললাম হ্যালো অগ্নি। অগ্নি বলল জি স্যার, কেমন আছেন? আমি বললাম ভালো, তুমি ঠিক আছো? তোমার ফোনের কি হয়েছিল? অগ্নি বলল জি স্যার, আমি ঠিক আছি, ফোনটায় একটু সমস্যা হয়ে গেছিল স্যার। আমি বললাম এক মুহূর্তের জন্য কতটা ঘাবড়ে গিয়েছিলাম ভাবতে পারবে না। যাই হোক, যা বলছিলাম শুনো। অগ্নি বলল ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আই উইল রেডি ফর এনি টাইম। আমি বললাম গুড অ্যান্ড বেস্ট অফ লাক। অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে একটা ক্রেডিট দেওয়া উচিত। আমার কথায় রিস্কি কাজেও দ্বিধাবোধ করে না এক মুহূর্তের জন্য। অগ্নির সাথে কথা শেষ করে দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম। রাতের জন্য প্রস্তুতি নিতে হবে। বেরিয়ে যাব ঠিক তখন ম্যানেজারের সামনে পড়লাম। ম্যানেজার বলল কোথায় যাচ্ছিস রাজ? বড় ভাই বলাই শালা মাথায় চড়ে বসেছে দেখছি। আমি বললাম আসলে স্যার আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, মাথাটা তখন থেকে ঝিমঝিম করছে, তাই আপনার রুমে যাচ্ছিলাম এটা বলতে যে আজ বাড়ি চলে যাই। ম্যানেজার বলল ও আচ্ছা ঠিক আছে, যা রেস্ট নে, আজ তোর ছুটি। আমি বললাম ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ বলেই চলে এলাম। ম্যানেজার নিজেও সামনের দিকে হাঁটা ধরল আর আমি পেছনে ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা ডেবিল হাসি দিলাম। বেচারা বুঝতে পারছে না কার উপর এত ভরসা করছে। বাসায় পৌঁছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম, সাথে রাতের কাজের জন্য কিছু প্রস্তুতি। ওদের 4 জনকে জানিয়ে দিলাম সবকিছু, তবে আমার সাথে যাবে শুধু অগ্নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমার কেন যেন মনে হয় আমার উপর কেউ নজর রাখে, তবে সেটা ইসি ছাড়া আর কেউ না। যত যাই হোক, সে তো একজন প্রশাসনের লোক আর উচ্চপদস্থ অবস্থাতেই আছে, তার পক্ষে আমার মতো একজন মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক। তবে জানে মান, তোমার আদিও কিন্তু কম যায় না। যাই হোক, ওকে নিয়ে পরে ভাববো, এখন নিজের কাজে মন দেই। এখন রাত 12টা বাজার কিছু সময় বাকি। ফোন দিলাম অগ্নিকে। আমি বললাম হ্যালো অগ্নি। অগ্নি বলল হ্যালো স্যার। আমি বললাম আর ইউ রেডি? অগ্নি বলল ইয়েস স্যার, আই এম রেডি। আমি বললাম ওকে, তাহলে তুমি বের হও, আমি আসছি। ফোনটা কেটে আমিও বেরিয়ে পড়ি। সময় মতো পৌঁছাতে হবে। 12টা বেজে 16 মিনিটে আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই। গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম কখন এলে? অগ্নি বলল এই তো এক্ষুনি। আমি বললাম লেটস গো বলেই দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম। অতি সাবধানে দেওয়াল টপকে ভেতরে পৌঁছে গেছি। আমার পেছনেই অগ্নিও নেমে পড়ে। আমি বললাম অগ্নি আর ইউ ওকে? অগ্নি বলল আই এম ফাইন স্যার। আমি বললাম ওকে। দুজনে চুপি চুপি পা ফেলে ভেতরে ঢুকে গেলাম এবং দুটো ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের তৃতীয় ক্যামেরাটি নিয়ে এগিয়ে যাওয়ার আগেই আমাদের উপর কেউ আক্রমণ করে দেয়। ঘটনা এতটাই তড়িৎ গতিতে ঘটে আমরা কিছু টের পাইনি, তবে নিজেদের সামলে নিয়ে লুকিয়ে পড়তে সামর্থ্য হই। তবে প্রতিপক্ষ নাছোড়বান্দা, তারা শুট করতেই থাকে। হামাগুড়ি দিয়ে আমার শেষ রক্ষা হলেও রক্ষা হয় না অগ্নির। বেচারার বাম হাতের কনুইয়ের কিছুটা উপরে একটা গুলি লেগে যায়, তবে সেও একজন সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হয় বেশ শক্ত সামর্থ্য একজন ছেলে, তাই গুলিটা হজম করে নেয়। অগ্নির হাতে গুলি দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল, তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা শুট করতে করতে সামনের দিকে এগোতেই বাধা দেয় অগ্নি। সে হাঁপাতে হাঁপাতে বলে স্যার সামনে যাবেন না, এতে আমাদের মিশনে ব্যাঘাত ঘটবে স্যার, ওদের আমরা পরে দেখে নেব। অগ্নির কথাটা যথার্থ বুঝতে পেরে আমিও নিজের মনের মাঝে রাগটা ধামাচাপা দিয়ে অগ্নির হাতটা ধরে চুপিসারে পালিয়ে আসি। বেচারা অগ্নি ব্যথায় কুকড়ে গেছে, বুঝতেই পারছি। এরিয়া থেকে বেরিয়ে এসে পড়ে গেলাম মহাবিপদে। আমরা সামনে দিয়ে বের হতে পারিনি ওই লোকগুলোর জন্য, তাই পেছন দিক দিয়ে বেরিয়ে অনেকটা দূরে এসে থেমেছি। কিন্তু বিপত্তি হলো আমরা
একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। রাত এখন 2:30টার উপরে বাজে। এত রাতে কোথায় যাব, কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। এদিকে অগ্নির হাত থেকে অনবরত রক্ত পড়ছে। এখন এখানে থেকে কি করে বের হব, আর ডাক্তারি বা কোথায় পাবো, কি করব কিছু আসছে না মাথায়। তখন ওই কাঁধে তাকিয়ে দেখি আরে সেফটি ব্যাগটা তো আমার কাঁধেই আছে। তাড়াহুড়োর মাঝে কখন ব্যাগটা কাঁধে নিয়েছি খেয়ালই নেই। তবে এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, ক্যাম্পিং এর সময় আমার মেডিকেল বিষয়ে একটু বেশি আগ্রহী ছিলাম, আর আমাদের সেফটি ব্যাগে টুকটাক সবকিছু থাকে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখে ফোনের টর্চটা অন করে নেই। তারপর টর্চটাকে একটা সুবিধাজনক গাছের সাথে আটকে তার নিচে অগ্নিকে বসিয়ে নিজেও বসে পড়ি। অগ্নি বলল, স্যার আপনি পারবেন, তার থেকে বরং ভেতরেই থাক। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, বিশ্বাস করতে পারছো না? অগ্নি বলল, কি বলছেন স্যার, আমি তো নিজেকে অনেক লাকি মনে করছি আপনার মতো একজনের সাথে মিশনে যোগ দিতে পেরে, আর আমি চোখ বুজে আপনাকে বিশ্বাস করি স্যার। আমি বললাম, তাহলে এই ব্যাপারেও ভরসা করেই দেখো। অগ্নি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আমি ব্যাগ থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে অগ্নিকে চোখ বন্ধ করে অন্যদিকে তাকাতে বললাম। আস্তে আস্তে একটু একটু করে ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখান থেকে গুলিটা বের করে আনি। গুলিটা বের করার সময় অগ্নি একটু চিৎকার করে ওঠে। যতই পারদর্শী হোক, ব্যথার কাছে সবাই কাবু। আমি বললাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা বলতেই অগ্নি চোখ মেলে তাকালে আমি ওর মুখটা ঠেলে সরিয়ে দেই, কারণ ব্যান্ডেজ করা হয়নি, তাই বিভৎস অবস্থা দেখে ভয় পাবে। আমি বললাম, কি করছো, একটু অপেক্ষা করো ভাই। সে শুধু মাথা নাড়ালো। আমি বললাম, এই নাও কমপ্লিট। ফোনের দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। মনে হচ্ছে রাতটা অনেক বড়, না হলে টাইম নষ্ট, আর না হলে এতক্ষণে মাত্র ঘন্টাখানেক পেরুলো। ফোনটা নিয়ে স্যারকে একটা কল দিতে যাব, ওমা এখানে দেখি এক বিন্দু নেটও নেই। এখন এখান থেকে বের হব কি করে, এ তো গভীর জঙ্গল। উপায় না পেয়ে অগ্নিকে এখানে অপেক্ষা করতে বলে কিছু শুকনো পাতা আর লাকড়ি টুকিয়ে এনে আগুন জ্বেলে নেই। এতক্ষণ যদিও টেনশনে ভয়টা ছিল না, তবে এখন বন্য পশুর ভয়টা মনে জেগে বসেছে। আগুন জ্বেলে ভয়টা দূর করা দরকার, আর না হলে দেখা যাবে কোনো বাঘ বা অন্য জানোয়ার এসে আমাদের দুজনকে দিয়ে তার ডিনার আর ব্রেকফাস্টের মাঝামাঝি যা হয় তাই সেরে নেবে। আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই 4টে মানুষের চোখে। ওইদিকে ঘুম নেই 4টে মানুষের চোখে। আপনারা কাদের কথা ভাবছেন জানি না, তবে আমি বলছি আয়াস, নীরব, রাতুল আর আমার সিনিয়র স্যারের কথা। এতক্ষণে হয়তো ওরা আমাদের দুজনের ফোনে অনেক ট্রাই করেছে, কিন্তু নেটওয়ার্ক তো নেই। চলুন একটু দেখিয়ে আনি আপনাদের ওদের রিয়াকশনটা। আয়াস বলল, ওদের কি হয়েছে বলতো? রাতুল বলল, বুঝতে পারছি না, এতক্ষণে তো চলে আসার কথা। আয়াস বলল, কোনো বিপদে পড়েনি তো? নীরব বলল, আমাদের এখন কি করা উচিত, এগিয়ে যাব? কিন্তু স্যার তো এরকম কোনো নির্দেশ দেয়নি। রাতুল বলল, না যাওয়া ঠিক হবে না, হিতের বিপরীত হতে পারে। আয়াস বলল, এইভাবে হাত পা গুটিয়ে বসে টেনশনটাও তো করতে পারছি না। কথোপকথনের মাঝে একজনের ফোন বেজে ওঠে। রাতুল বলল, সিনিয়রের ফোন। আয়াস বলল, ধর। রাতুল বলল, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, ওরা ফিরেছে? রাতুল বলল, না স্যার ফিরেনি, আমাদের খুব টেনশন হচ্ছে স্যার, কি করব? স্যার বলল, টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু কি পদক্ষেপ নেব বুঝতে পারছি না। আদিবের ফোনও লাগছে না, ওদের না জানিয়ে পদক্ষেপ নেওয়া বোকামি হবে। রাতুল বলল, এখন আমাদের সকাল হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই স্যার। স্যার বলল, অপেক্ষা করো, দেখা যাক, সকালে না ফিরলে তখন আমি ব্যবস্থা নিজেই নেব। রাতুল বলল, ওকে স্যার। ফোন কেটে দিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে যায়। এদিকে আমরা গাছের সাথে হেলান দিয়ে বসে আছি। পাশে তাকিয়ে দেখি অগ্নির চোখ জোড়া নুইয়ে পড়ছে। হঠাৎ আমায় তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে চোখ খুলল। আমি ইশারায় আশ্বস্ত করলাম, তুমি ঘুমিয়ে নাও, সকাল হলে আমি ডাকবো। মনে হলো আমার এই কথাটার অপেক্ষায় ছিল এতক্ষণ। বলতে বলতেই চোখ জোড়া বন্ধ করে নেয়। খারাপ লাগারই কথা, একজন সাধারণ মানুষের এই অবস্থাটা হলে এতক্ষণে হয়তো হার্ট অ্যাটাক করত। আমিও এক প্রকার জোর করে চোখ দুটির সাথে যুদ্ধ করেই খুলে রেখেছি, কারণ দুজন সমানে ঘুমিয়ে পড়লে সমস্যা। তাই বসে বসে আকাশ পাতাল ভাবছি। ভাবতে ভাবতে এদিকে ভোরের আলো ফুটে উঠেছে। আমি অগ্নিকে ডাক দিলাম। অগ্নি বলল, আমি বললাম, অগ্নি ওঠো, আমরা বের হব এখন। কথাটা শুনে এতক্ষণে তার জ্ঞান এলো। চারদিকে তাকিয়ে রাতের কথা মনে পড়লো তার। অগ্নি বলল, কোন দিকে যাব স্যার? আমি বললাম, বুঝতে তো পারছি না, রাতে কোন দিক দিয়ে এসেছিলাম। রাতের অন্ধকারে আর জঙ্গলে এসে এলোমেলো ভাবে ঘুরে এখন দিকটাই হারিয়ে ফেলেছি আমরা। তবুও একটু চারদিকে ঘুরে একদিকে তাকাতেই নিচের দিকে চোখ আটকে যায় আমার। আমি বললাম, পেয়ে গেছি। অগ্নি বলল, কি স্যার? আমি বললাম, এই দেখো রক্তের ফোঁটা, যেটা তোমার ক্ষত থেকে পড়েছে। তার মানে কাল রাতে আমরা এদিক থেকে এসেছি, আর এর মানে হলো স্কুল এরিয়া এদিকে, চলো। বলেই দুজন হাঁটা ধরলাম, কিন্তু অনেকটা আসার পর আবার মুশকিলে পড়ে গেলাম। এখন রাস্তা দুটো, কোন দিকে যাব? তারপর মনে হলো এখানে রক্ত নেই, তাহলে উল্টো দিকে যাওয়া উচিত। ভাগ্য
সহায় ছিল আর আমরা ঠিক রাস্তায় এগোলাম। তবে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। আমরা স্কুল এরিয়া পেরিয়ে সামনে এসে দেখি সিনিয়র স্যার আর সাথে দুজন অফিসার দাঁড়িয়ে আছে, আর অন্য দিক থেকে 3টে বাইক আসে। বাইকে রাতুলরা 3 জন। দেখে মনে হচ্ছে এরা এখানে আমাদের খোঁজেই এসেছে, তাই আমরা দ্রুত ওইখানে পৌঁছলাম। একটু দূর থেকে আমি ইশারা করে বোঝালাম যেন সবাই আলাদা আলাদা ভাবে সরে আসে, কারণ কেউ এভাবে সবাইকে দেখলে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। আমার ইশারা বুঝতে পেরে সবাই সরে যায় এবং আমরা চলে আসি। সামনেই ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমার আর অগ্নির বাইক দুটো স্যারের সাথে থাকা অফিসার 2 জন নিয়ে আসে, আর আমরা উঠে যাই গাড়িতে। 5টা বাইক আমাদের পেছনে পেছনে আসে। সবাই বাসায় পৌঁছায়। রাতুল আর নীরব অগ্নিকে নিয়ে ভেতরের রুমে চলে যায়, আর আমি সোফায় বসে পড়ি। আমায় বসতে দেখে স্যার বললেন, আদিব তুমিও যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর ঘটনা শুনবো। আমি অগত্যা উঠে যাই ফ্রেশ হওয়ার জন্য। আমি বেরিয়ে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে, আর পাশের সোফায় হেলান দিয়ে আছে অগ্নি। আমি বললাম, অগ্নি তুমি এখানে কেন? ভেতরে গিয়ে রেস্ট নাও। অগ্নি বলল, আমি ঠিক আছি স্যার। বেচারাকে দেখে বোঝা যাচ্ছে ঠিক নেই, তবে আমাদের প্রফেশনটাই এমন, এত সহজে দুর্বল হওয়া চলে না। সামনে 2 জন সিনিয়র থাকলে তো আরো মুশকিল। ব্যাপারটা বুঝতে পেরে আমি জোর করেই ওকে রুমে পাঠাই। তারপর সবাইকে কাল রাতের পুরো ঘটনা খুলে বলি। ব্যর্থ হয়েছি আমি, তাই আমার মুখটা মলিন হয়ে গেছে। তার ওপর আমি থাকতে অগ্নি আহত হয়, তাই ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছে। তা দেখে স্যার বললেন, কোনো ব্যাপার না ইয়াং বয়, তোমরা ঠিক আছো, এটাই যথেষ্ট। আমরা আবার প্ল্যান করব, কি বলো সবাই? স্যারের কথায় বাকি সবাই একসঙ্গে ইয়েস স্যার বলে উঠে। কথার মাঝখানে কলিং বেল বেজে উঠে। আমি বলে উঠলাম, এখন আবার কে এলো? আয়াস বলল, আমি দেখছি। আয়াস দরজার কাছে চলে যায় কে এসেছে দেখার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে। আমি বললাম, কে ছিল? আয়াস বলল, স্যার ডেলিভারি বয়। আমি বললাম, কিসের ডেলিভারি? আয়াস বলল, খাবার। সে দাঁড়িয়ে আছে বাহিরে। স্যার বললেন, কেন? আয়াস বলল, স্যার আমার মনে হয় সে ভুল ঠিকানায় এসেছে, আমি তো খাবার অর্ডার করিনি। পেছন থেকে নীরব বলে উঠল, আরে হাদারাম, তুই ছাড়া এই বাসায় আরো মানুষ থাকে, সেটা জানিস? আয়াস বোকার মতো তাকিয়ে আছে। নীরব বলল, আমি করেছি অর্ডার। বলেই আয়াসের মাথায় চাটি মেরে দরজার দিকে এগিয়ে যায়। নীরবের সাথে তাল মেলায় রাতুল। রাতুল বলল, তুই সত্যি একটা হাদারাম, তোকে এই প্রফেশনে সাজেস্ট করে কে রে? আয়াস বলল, তোর দাদা। রাতুল বলল, বলিস কি ভাই? আমার দাদা মহাশয় তো আমি ইনস্টল হওয়ার আগেই আনইনস্টল হয়ে গেছিল। তোকে কি স্বপ্নে এসে সাজেস্ট করেছে? আয়াস বলল, হুম করেছে। রাতুল বলল, ইটস নট ফেয়ার, আমায় তো কোনোদিন করেনি। আয়াস বলল, দাদা মহাশয় ভালো করে জানে কাকে করা উচিত। ওদের খুনসুটি চলতে থাকে, আর আমরা বসে বসে বিনে পয়সায় বিনোদন নেই। চেয়ে দেখি স্যার ওদের কথাবার্তা শুনে হাসছে। এসবের মাঝখানে নীরব এসে সবাইকে ডাকলো খাবার খাওয়ার জন্য, আর সে একটা প্লেট নিয়ে রুমের দিকে যায় অগ্নিকে খাওয়ানোর জন্য। ভেতরে আরেক যুদ্ধ বেঁধে গেছে। সবাই পেছনে ফিরে দেখি অগ্নি এক হাতে খাবারের প্লেট নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, আর নীরব দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নির অভিযোগ সে ঘরে একা খাবে না, কিন্তু ডক্টর ওকে রেস্ট নিতে বলেছে, যার জন্য ওদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। শেষমেশ না পেরে নীরব নিজেও এসে বসে পড়ে। সবাই একসাথে বসে খেয়ে নেই। খাওয়ার মাঝে চলতে থাকে ওদের 4 জনের খুনসুটি। দেখে বোঝাই যাচ্ছে এরা এই কয়দিনে বেশ ভাব জমিয়ে নিয়েছে, নিজেদের মধ্যেই যেন একটা পরিবার। তবে নীরব আর অগ্নি আগে থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। ওদের দুষ্টামির সাথে সিনিয়র স্যারও দেখি খুব সহজে মিশে গেছে। এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে। আসলে প্রত্যেকটা মানুষের মনেই একটা মানব শিশু থাকে, যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে থাকে, আর স্যার তার বাস্তব উদাহরণ। কত সহজে কাজ ভুলে সবাই আনন্দে মেতে উঠেছে। খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে। আয়াস আর নীরব সব গুছিয়ে নেয়। সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যান নিজের কাজে, আর আমি ওদের সাথে টুকটাক কথা বলে অগ্নিকে রেস্ট নেওয়ার আদেশ দিয়ে বেরিয়ে পড়ি। ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর, যার জন্য বিছানা ছাড়তে পারছি না। সে আমার ছুটি মঞ্জুর করে নেয়, তাই আর টেনশন না নিয়ে বাসায় চলে আসি। রাতুল, আয়াস, নীরব চলে যায় অফিসে, কারণ ওরা না গেলে সমস্যা। আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া। ওর গ্রামের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে কান্নাকাটি করে আগেই ওকে ছুটিতে রেখেছি। আমি দরজা নক করতে ভাবি দরজা খুলে দেন। ভাবি বলল, তুমি কাল রাতে কোথায় ছিলে? এই রে, দেখে ফেললো, কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি। আমি বললাম, মানে? ভাবি বলল, তুমি কাল বাসায় ছিলে না। আমি বললাম, না মানে। ভাবি বলল, আমি দেখেছি কাল তুমি বাইরে গেছো 12টা নাগাদ, অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি। আমি বললাম, আসলে আমার একটা বন্ধুর একটু সমস্যা হয়েছিল, আর সে এই শহরে নতুন, তাই আমাকে যেতে হয়। ভাবি বলল, তাহলে এত লুকিয়ে চুরিয়ে যাওয়ার কি আছে? উফ, এ তো রীতিমতো জেরা করেই চলেছে দেখছি। আমরা কোনোদিন আসামিকেও এত জেরা করিনি। আমি বললাম, আমি তো লুকিয়ে যাইনি, রাতে সবাই ঘুমোচ্ছে, ঘুমের ডিস্টার্ব হতে পারে ভেবে এভাবে গিয়েছি। ভাবি কিছু বলল না। মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা ঠিক হজম হয়নি। ভাবতে থাক মনে মনে, এই বলে ভেতরে চলে এলাম। রুমে ঢুকে আগে ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য। এসে দেখি আমার ফোনটা বাজছে। ফোনে কথা বলে ফোনটা কেটে দেই। ফোনটা ছিল আমার একজন সহকর্মীর, যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সে বিষয়ে
বিষয়ের সাহায্য চেয়েছে। মোবাইলটা আবার চার্জে লাগিয়ে আমি ল্যাপটপ অন করে বসে পড়ি কাজ করার জন্য। একটানা কাজ করতে করতে দুপুরে খাবার টাইম হয়ে যায়। এখন কেউ নিশ্চয়ই রুমে আসতে পারে, তাই আগেই সব গোছগাছ করে নেই। যা ভেবেছিলাম তাই, আরু এসেছে ডাকার জন্য, তবে রুমে প্রবেশ করেনি, কারণ আমার রুমে কারো প্রবেশ নিষেধ। আরু বলল, এই যে ভাইয়া শুনছেন? আমি বললাম কে? আরু বলল আমি বললাম আমি আবার কে? মনে হয় রেগে গেছে। আরু বলল, মা বলেছে আপনাকে আমাদের সাথে খাওয়ার জন্য বলতে, তাই আসুন। আমি বললাম তুমি যাও। আরু বলল, যাব না, আপনি আগে আসুন। বোন দেখছি নাছোড়বান্দা, তবে আগে এসবে কষ্ট পেলেও এখন পাই না, কারণ এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যে ওদের আদিকে খুঁজে বেড়ায়। আমি বললাম ঠিক আছে চলো। দেখে বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে। নিচে যেতেই মা আমাকে দেখে খুব খুশি হয়েছে। মা বলল, তুমি আজ কাজে যাওনি? আমি বললাম না, ছুটি নিয়েছি। মা বলল, কেন বাবা, শরীর খারাপ নাকি? আমি বললাম না, এমনি ভালো লাগছে না, বেশ কাজের চাপ গেছে এতদিন, তাই আজকে রেস্ট নিব। আরু বলল, আচ্ছা ভাইয়া আপনি কি কাজ করেন? আমার রিয়াকশন দেখে আরুর মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বললাম, সরি বোন, তোকে কষ্ট দিতে আমার একটুও ভালো লাগে না, তবে আমি কি করি এটা তোরা সময় হলে ঠিক জানতে পারবি, এখন কষ্ট পাস না প্লিজ। কিন্তু কি করার, আমার মনের কথা তো আর ওরা শুনতে পায় না। আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি, আর একটা কথাও কেউ বলেনি। বাসায় বসে থাকতে বোরিং লাগছে, কাজেও মন বসছে না, তাই বাইকের চাবিটা নিয়ে বের হলাম। অনেকটা দূরে চলে আসছি। কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা, বিষিয়ে উঠছে এসব ভালো মানুষের আড়ালে থাকা পশুদের পেছনে ছুটতে ছুটতে। তাই বাহিরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার প্রয়াসে নদীর পাড়ের দিকে গেলাম, কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেলাম তিনটে ছেলে দুটি মেয়ের পেছনে হাঁটছে, তবে এই হাঁটা আমার অপ্রীতিকর বলে মনে হচ্ছে, যাকে বলে ইফটিজিং। দেখেই মাথাটা গরম হয়ে যায়, তাই বাইকটাকে স্ট্যান্ড করে এগিয়ে গেলাম। আমি পেছন থেকে একটা ছেলের কাঁধে হাত দিয়ে ডাক দিলাম। আমি বললাম, এই যে ভাই, এই যে শুনছেন? প্রথমজন বলল, কি বে? আমি বললাম, বলছিলাম শান্তিনগর কোন দিকে? কথাটা শুনে আমার দিকে ভ্রু কুচকে তাকালো। একজন বলল, আসমান থেকে টপকালি নাকি? আমি বললাম, না আমি নতুন। অন্যজন বলল, শালা ভাগ এখান থেকে। আমি বললাম, বলুন না ভাই। তৃতীয়জন বলল, তুই কি আর কি করছিস আমাদের সাথে? আমি বললাম, ইউ আর ভেরি স্মার্ট বয়, বলার আগেই বুঝে গেলি। তৃতীয়জন বলল, আমাদের সাথে লাগতে আসিস না, নিজের কাজে যাও বাবু। আমি বললাম, ওকে ভাইয়া। এই বলে পেছনে ঘুরতে ছেলেগুলোর সামনে তাকিয়ে অবাক, কারণ মেয়েগুলো নেই। এতক্ষণে আমার সাথে কথা বলার ফাঁকে মেয়েগুলো বেরিয়ে গেছে। এটা দেখে ছেলেগুলো রাগে ফুঁসতে থাকে। আমার বকবকানিতে তাদের কাজে ব্যাঘাত ঘটায় চরম খেপে গেছে মনে হয়, তাই পেছন থেকে একজন আমার টি শার্টের কলার ধরে। সে বলল, শালা তোর জন্য আজ পাখি ফুরুত হয়ে গেল। আরেকজন বলল, দেখছিস কি, দে হাত পা ভেঙে, বুঝিয়ে দে আমাদের কাজে ব্যাঘাত ঘটানোর ফল কি হয়। কথাটা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায়। আমার আর কি করার আছে বলেন? মেহমান যদি না বলে বাসায় চলে আসে, তাহলে কি আপ্যায়ন না করে বিদায় করে দেওয়া উচিত? প্রশ্ন রইল আপনাদের কাছে, উত্তর চাই কমেন্ট বক্সে। 2-4-10 মিনিট যা হওয়ার তাই হলো। আমাদের মারামারির মাঝখানে দুজন পুলিশের লোক ছুটে আসে। বাংলাদেশ পুলিশের কিছু ডিপার্টমেন্টের কাজ হলোই এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া। ইনারাও তাই করেছেন, পুরাই সিনেমার মতো। এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। আমি বললাম, মাথায় বেশি চাপ দিবেন, তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে, আর পাবনা এখন রোগীতে ভরপুর। লোকটা আমার কথায় ভেবাচেকা খেয়ে হা করে গেল। আমি বললাম, আমি একজন আমজনতা, আর জনতার পাওয়ার কি নিশ্চয়ই পুলিশের থেকে ভালো করে কেউ জানে না, বলেই সোজা হাঁটা ধরলাম। ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে। আমাদের কাজ এটাই, নিজের সামনে হাজার অন্যায় দেখেও মুখে কুলু পেতে থাকি, অথচ কেউ ঝামেলা বাঁধালে তা দেখে মজা নেওয়ার বেলায় আমরা এক বিন্দু ছাড় দিতে নারাজ। যাই হোক, মূল গল্পে আসি। দূর, মেজাজটাই খারাপ হয়ে গেল। কোথায় গেলাম একটু শান্ত পরিবেশে, তা না, আরো উল্টো মাথা গরম হয়ে এলো। থাক, আর ঘুরতে হবে না, বাসায় যাই। বাসায় এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসেছে। সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে ইসি নেই। অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলে ও কই? কাল থেকে ইসির উপরেও ফুল নজর রাখতে হবে। ব্যাপারটা খুব ডেঞ্জারাস। যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল। বুঝি না ওরা টের পাই কি করে। তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে? না, এমনটা হলে ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি? কিন্তু মন সাই দিচ্ছে না। যাক, কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে। এই বলে বাইকের চাবি আর পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যে 7টা বাজে, তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি, একটা ক্যামেরা কাজ করছে না, মনে হয় ভালোভাবে লাগানো হয়নি, না হয় কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে। মনটা খারাপ হয়ে গেল। তবে আরেকটা বাকি, ওইটা দেখে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এটা দিয়ে শুধু বাইরের কিছু অংশ দেখা যায়, তাও পুরোপুরি না। তবুও নিরাশ হলাম না, যেটুকুই দেখা যাক তার থেকে যদি কিছু পাই সেই আশায়। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। মাঝখানে দুজন এসে ডেকে গেছে খাওয়ার জন্য। তৃতীয়
দ্বিতীয়বার আসার আগে আমি নিজেই চলে যাই, গিয়ে ডিনার সেরে রুমে চলে আসি। রাত এখন 1টা বাজে, ঘুম কিছুতেই আসছে না, আর বুঝতে পারছি আসবেও না। বাইরে বেরোনো দরকার, কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। পাইছি, নিজের রুমের বারান্দা দিয়ে দেওয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম। পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছে দারোয়ান, কারণ মানির কাছে সবাই বস। জানেনই তো, রাত বিরেতে বের হতে হলে দারোয়ানকে হাত করাই লাগে, তাই গেটে তেমন সমস্যা হয়নি। রাত বাজে 1টা, বাসা থেকে তো বের হলাম, এখন কোন দিকে যাব? অফিসের দিকে নাকি আবার স্কুল এরিয়ায়, নাকি অন্য কোথাও? রাস্তায় দাঁড়িয়ে আমি ভাবছি স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না, এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ, তার থেকেও খুবই মারাত্মক জায়গা ওইটা। তাই বাইকটা অফিসের দিকে ঘুরালাম, কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়া যাক পেছনে। কি দেখলাম তা আপনাদের দেখাই। আমি অফিসের গেটের খানিক দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বের হলো, হাতে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 1টা 33। এত রাতে কেউ অফিসে থাকার কথা না, নিশ্চয়ই গন্ডগোল আছে। তাই নিজের অফিসে ঢোকার চিন্তা ছেড়ে গাড়িটির পিছু নিলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি। গাড়িতে থাকা লোক হোক বা লোকগুলো একটু বেশি চালাক বলে মনে হয়। এত রাতে একটা বাইককে তাদের পেছনে আসতে দেখে হয়তো সন্দেহ করে, তাই তাদের গাড়ির বাগ ঘুরিয়ে নেয় আর একটা কাছারি বাড়ির সামনে থামে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গাড়ি থেকে কাউকে নামতে দেখিনি। আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি। আমি পেছনে আসতেই কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বের হয়। মনে মনেই বললাম, আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে উনার। আবারও পিছু নিলাম, তবে এবার অনেক দূর থেকে ফলো করে পেছনে চলছি। সামনে গেলে সন্দেহ করতে পারে আবার। যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে, কিন্তু আফসোস আমি কোনো মানুষকেই দেখতে পাইনি। এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, তাই আবার ছুট লাগালাম অফিসের দিকে। সেখানেই দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। অফিসে ঢুকে পড়েছি, পাঁচিল টপকে তন্ন তন্ন করে খুঁজেছি কয়েকটা রুম, তেমন কিছু পাইনি। ম্যানেজারের রুম সহ বেশ কিছু রুম তালা দেওয়া, তাই খোলা হয়নি। এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে। এসেই তো আমার চক্ষু চরক গাছ। কেউ একজন গেট দিয়ে ভেতরে ঢুকছে, আর দারোয়ান গেট খুলে দিচ্ছে। বাপরে বাপ, সে তো দেখি আমার থেকেও এক ধাপ এগিয়ে, আর আমি উনার চিন্তায় মরি। ঠিক ধরেছেন, ইসি ছিল। এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সেই হয়ে উঠেছে কেস নিয়ে। তবে সে ঠিক কোন দিকটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এত বুঝে কাজ নেই, নিজের কাজ করতে হবে। আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমি ঢুকে পড়ি। এখন অনেক রাত, তাই আর ঘুমালাম না, কারণ সকালে অফিসে যেতে হবে। এত কামাই করলে সন্দেহ করতে পারে, তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে, তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসি। নামাজ শেষে নিজের রুমে বসে আছি। দেখতে দেখতে অফিসের টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো হয়নি। আমি একটু আগেই বেরিয়ে গেছি। রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে, তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে যায়, আর রাস্তায় থাকা জনতা ওনার উপর হামলে পড়ে। এগিয়ে যাওয়ার পর দেখি ভদ্রলোক আর কেউ নন, আমার বোনের হবু শ্বশুর মশাই। আমি দেখছি উনি জান দিয়ে চেষ্টা চালাচ্ছেন জনতাকে বোঝানোর, কিন্তু কেউ উনার কথা শুনছে না। তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টা করলে উনারা থামেন। আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যান চালককে দিয়ে দেই এবং বলি যেন চিকিৎসা করিয়ে নেয়। তারপর আঙ্কেলকে বলি, আঙ্কেল এখন আপনি আসতে পারেন। আঙ্কেল বলল, থ্যাংক ইউ ইয়াং ম্যান। আমি বললাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার সাথে পরে কথা হবে, আমার একটু তাড়া আছে, সো বাই। আঙ্কেল বলল, ঠিক আছে যাও, বলে উনি গাড়িতে উঠে গেলেন, আর আমিও বাইক নিয়ে সামনে এগোলাম। অফিসে পৌঁছে দেখি নীরবরা সবাই পৌঁছে গেছে, আর যার যার কাজে ব্যস্ত। আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি, তাই আমার উপর এত চাপ নেই। সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি। এর মধ্যে ফোন বেজে উঠলে ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নির ফোন। সে অফিসে আসতে চাইছে, একা একা নাকি আর ভালো লাগছে না। আমি বললাম, না অগ্নি, তুমি আসলে রিস্ক হয়ে যাবে, হাতে গুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে। অগ্নি বলল, ওকে স্যার, তবে আপনার নেক্সট কোনো সিক্রেট মিশনে কিন্তু আমি যাব। আমি বললাম, আচ্ছা এখন রেস্ট করো প্লিজ। অগ্নি বলল, ওকে স্যার। ফোনটা রেখেই কম্পিউটার স্ক্রিনে চোখ রাখি, তখন দরজা ঠেলে কেউ প্রবেশ করে। আমি বললাম, রাতুল, কি ব্যাপার? রাতুল বলল, স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি, আর সেগুলোই আপনাকে দেখাতে চাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাখো, এখানে দেখানো ঠিক হবে না, এখন কাজে যাও, আমি ফোন করলে জায়গা মতো চলে যেও। রাতুল বলল, ওকে স্যার। এই বলে রাতুল বেরিয়ে গেল, আর আমি আবারও মন দিলাম আমার কাজে। কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি অফিসেরই একটা দরকারি কাজে, যেটা ম্যানেজারের আদেশ, আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ আমার ছুটি, আর আসতে হবে না। আমিও বেরিয়ে যাই। কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি। আমি বললাম, ওকে, তাড়াতাড়ি চলে এসো। রাতুল বলল, ওকে স্যার। রাতুলের কাজ শেষ হয় 3:30 নাগাদ। কাজ শেষে ছুটে আসে আমার বলা ঠিকানায়। রাতুল বলল, হ্যালো স্যার। আমি বললাম, বসো। সে বসে তার ল্যাপটপটা অন করে কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমায় দেখাতে থাকে। রাতুল বলল, স্যার সবশেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে।
গেছে। আমি বললাম কি জানতে পারলে? রাতুল বলল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী আর তার উত্তরসূরি হলেন রোহান চৌধুরী। আমি বললাম হ্যাঁ, এটা তো জানা খবর। রাতুল বলল তবে স্যার, রোহান চৌধুরীর বাবা রৌফ চৌধুরী না। আমি বললাম হোয়াট, তাহলে কে? রাতুল বলল স্যার, আমি বলছি পুরোটা, একটু অপেক্ষা করুন, আমি ইনফরমেশন গুলো বের করছি। রাতুলের কথায় আমি বেবাচেকা খেয়ে গেলাম। রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি ওরা যদি বাপ ছেলে না হয় তাহলে কে? আমার ভাবনার মাঝখানে রাতুল বলল পেয়ে গেছি স্যার, এই দেখুন। আমি বললাম কই, দেখাও। রাতুল বলল এখানে চৌধুরী ইন্ডাস্ট্রির অনেক পুরনো তথ্য আছে স্যার, যেগুলো বর্তমানে ধামাচাপা পড়ে আছে। আমি বললাম ঠিক আছে, এক কাজ করো, তুমি সাবধানে বাসায় ফিরে যাও আর নিজের প্রতি খেয়াল রেখো। রাতুল বলল থ্যাংক ইউ স্যার, অ্যান্ড সেম টু ইউ। বলেই রাতুল চলে গেল আর আমি এখানে এখনো ঠাই বসে আছি। কিছুক্ষণ বসে থেকে উঠে গেলাম, বেরিয়ে এসেছি আমরা। এতক্ষণ একটা কফি শপে ছিলাম। আমি বেরিয়ে এসে বাইকের সামনে দাঁড়াই আর তখন ওই একজন লোক আর ইসি কফি শপের ভেতরে ঢুকে। ব্যাপারটা কি জানতে ইচ্ছে করছে, কিন্তু বিবেকে বাধা দিচ্ছে। অন্যের সিক্রেট লুকিয়ে লুকিয়ে জানার কোনো অধিকার তো আমার নেই। আমি নিজের কাজে মনোযোগ দিয়ে করতে পারলেই হলো। এই বলে বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরিয়ে এলাম। কিছুটা দূর চলে আসছি, কিন্তু ভেতরটা শান্তি পাচ্ছে না। বারবার জানতে ইচ্ছে করছে ওরা কেন কফি শপে গেল। নিশ্চয়ই কফি খেতে ওরা এত দূরে আসেনি। আর সাথের লোকটাই বা কে? দেখে তো কোনো দিক থেকে পুলিশ ডিপার্টমেন্টের লোক মনে হচ্ছে না। না, দেখা উচিত ছিল আমার ব্যাপারটা। এই বলে বাইকটা আবার কফি শপের দিকে ঘুরালাম। আমি আসতে একটু দেরি হয়ে গেছে। পৌঁছে দেখি ইসি হাত দিয়ে ইশারা করে ট্যাক্সি থামানোর চেষ্টা করছে। সাথে লোকটা নেই, তার মানে সে চলে গেছে। ধুর, শুধু নিজের সময়টা নষ্ট করলাম এখানে, কিছুই ভালো লাগছে না। এখন নিজের উপর রাগ হচ্ছে। লোকের পিছু নিতে নিতে অনেক সময় ব্যয় করে ফেলেছি, কি আর করার। এখন বাসায় যাই। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। মা বলল তোরা এসেছিস? মায়ের কথাটা শুনে অবাক হই। তোরা কাকে বলছে? পেছনে তাকিয়ে দেখি ইসি। আমার ঢুকার কিছুক্ষণ পর ইসি ভেতরে ঢুকে। ইসি বলল হ্যাঁ মামনি, আর বলো না, রাস্তায় এত যানজট ছিল না, গাড়ি এগোচ্ছিলই না। ও তেরি, কি মিথ্যা বলছে, দেখো রাস্তা তো একদম ফাঁকা ছিল, আর এ বলছে জ্যাম ছিল। ভাইয়া বলল কই রে, আমি তো একটু আগে ফিরলাম, তখন তো রাস্তা ফাঁকা ছিল। ইসি বলল তুমি যখন এসেছো তখন ফাঁকা ছিল, কিন্তু এখন জ্যাম। উনিও তো এখন এসেছে, উনাকে জিজ্ঞেস করে দেখো কি ছিল না জ্যাম। আমার দিকে চোখ একটু বিনীতভাবে রেখে জিজ্ঞেস করলো। আমি এতক্ষণ হা করে তাকিয়ে মিথ্যা শুনছিলাম, এখন দেখছি আমাকেও বলতে বলছে। আমি বললাম হ্যাঁ, রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল, বলেই উপরের দিকে হাঁটা ধরি। এদিকে ভাইয়া ইসিকে বলছে তুই করিসটা কি বলবি ইসি? পেছন থেকে ভাইয়ার কথাটা শুনতে পেলেও ইসিটা শুনতে পাইনি, কারণ ইসি চুপ করে আছে। ভাইয়া আবার বলা শুরু করলো তুই কি করিস, কোথায় থাকিস, কিছু আমাদের বলিস না, এটা কি ঠিক বল? ইসি কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। আরু বলল ভাইয়া তুমি কেন এত কথা বলছো বলো তো? এতক্ষণ আমি সিঁড়িতে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম, যেটা ওরা লক্ষ্য করেনি। মা বলল আরু ঠিকই বলেছে, শুধু শুধু এত কথা জিজ্ঞেস করার কি দরকার তোর? জানিস মেয়েটা কারোর সাথে মিশতে চায় না। আরুর বিয়ের জন্য ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে এনেছি, আর তুই জেরা শুরু করলি। বাবা বাহিরে থেকে ভেতরে ঢুকতে ঢুকতে বলল কিসের জেরা হচ্ছে এখানে শুনি? পেছনে তাকিয়ে বাবাকে দেখে ভাইয়া বলল বাবা এসেছো, মিটিং কেমন হলো? বাবা বলল ভালোই হয়েছে, আশা করি ডিলটা আমরাই পাবো। তা তোরা কিসের জেরা টেরার কথা বলছিলি? আরু বলল ও কিছু না বাবা, ইস্যু আপুর কথা হচ্ছিল। ভাইয়া আপুকে প্রশ্ন করছিল কি করে, এতেই আপু মনে হয় রাগান্বিত হয়েছে। বাবা বলল দরকার কি আশরাফ, মেয়েটাকে এসব জিজ্ঞেস করার? থাক না, ও ওর মতো, দোষটা আমাদেরই, যার জন্য আমরা আদিটাকে হারিয়েছি। আর ইস্যু তো থেকেও নেই, তবুও চোখের সামনে আছে। এখন থাক, যদি রাগ করে চলে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব? এতক্ষণ আমি কানে মোবাইল ধরে রেখে ওদের কথা শোনার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার অভিনয় করছিলাম। ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। মা বলল যা হয়েছে হয়েছে, বাদ দাও, এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। বলেই প্রসঙ্গ ঘুরিয়ে অন্য আলোচনায় চলে গেল। আর আমি নিজের রুমে চলে এসেছি, কিন্তু তাদের কথার মাথামুন্ডু কিছু বুঝে উঠতে পারছি না। ইসির আবার কি হয়েছিল, আরো আলাদাই বা কেন থাকে, হিসেব কোনোটাই মিলাতে পারছি না। ধুর, মাথা ধরে আসছে আমার। তাই ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেলাম। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। ঘড়িতে এখন 8:48, তাই ফোনটা হাতে নিয়ে বসেছি। ফোনের ভেতরে ফেসবুক স্ক্রল করতে করতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে, তাই উঠে গিয়ে আবার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। আসলে শরীরটা দুর্বল, তার উপর এত প্রেসার, মনে হচ্ছে জ্বর আসতে চাইছে আমার। কিছুক্ষণ পর মা এসে বলে খেতে যাওয়ার জন্য, তাই উঠে যাই। আমিও মনে মনে এটাই চাইছিলাম, কিছু একটা খেয়ে ওষুধ খেতে হবে, এত সহজে দুর্বল হলে চলবে না। তাই আর দেরি না করে মায়ের পেছন পেছন চলে যাই নিচে। আমাকে দেখে বাবা বলল রাজ, তোমায় এত ডাকতে হয় কেন, নিজের থেকে আসা যায় না? খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে চেয়ার টেনে বসে গেলাম। আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ভাবি বলল ইস্যু নাকি খাবে না? ভাবির কথাটা শুনে আমি ভাবির দিকে তাকাই। এতক্ষণে খেয়াল করলাম এখানে ইসি নেই, তাই
তাই তো কেমন কম কম লাগছিল। ভাবি আর ইসি দুজন মিসিং, কম তো লাগবেই। মা বলল, ও মা সে কি কথা? ভাবি বলল, আমি অনেক বললাম কিন্তু কাজ হয়নি। আরু বলল, আপু হয়তো এখনো রেগে আছে। ভাইয়া বলল, একটা কথায় মেয়ের এত রাগ হয়ে যাবে বুঝতে পারিনি। ইসি অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল ছোট থেকেই, তবে একবার রাগ করলে তা আর কারো ভাঙানোর সাধ্য ছিল না একমাত্র আদি ছাড়া, মানে আমি। সেই অবস্থাটা এখনো রয়েছে, কেউ ওর সামনে যায়নি। মা বলল, এখন জোর করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই বলে সারা রাত না খেয়ে থাকবে এটা কেমন কথা? ওর তো না খেয়ে উপোস থাকলে সমস্যা হয়। মায়ের কথাটা শুনে মনে পড়ে ছোটবেলায় একবার ইসি কোনো একটা কারণ নিয়ে খুব অভিমান করেছিল। সারাদিন ভাত খায়নি, এমনকি পানি পর্যন্ত খায়নি, কিন্তু তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না, এজন্য বেশি জোরও করিনি। যদিও জানতাম না তখন আমি জোর করলে খেত কিনা। না খাওয়ার কারণে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার আঙ্কেল জানায় ওর নাকি কি সমস্যা আছে। তখন আমার ছোট মাথায় ঢোকেনি, বুঝতে পারছিলাম যে ও না খেয়ে থাকলে সমস্যা হবে, এই রকম কিছু একটা। ও যেন কোনো সময় খালি পেটে না থাকে, এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল। কি করব এখন? তাই আর কিছু না ভেবে আমি উঠে দাঁড়াই। বাবা বলল, এ কি, তুমি উঠে গেলে কেন? আমি বললাম, আপনারা বসুন, আমি দেখছি উনাকে বোঝাতে পারি কিনা। মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা একমাত্র আমি সর্বপ্রথম বলেছি। সবার রিয়াকশন দেখে আপাতত এটাই মনে হলো আমার। মা বলল, তুমি যেও না, এতে হিতের বিপরীত হবে বাবা। আমি বললাম, আপনারা খাওয়া শুরু করুন, আমি উনাকে নিয়ে আসছি। আমার কথায় বাবা মা দুজন নিঃশ্বাস ফেললেও বাকি তিনজন এখনো হা করেই আছে। আমি ওপরের দিকে হাঁটা ধরলাম ইসির রুমে যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দরজা নক করছি, কেউ খুলছে না। গলাটা একটু ঝাড়া দিয়ে বললাম, ভেতরে কেউ আছেন? আমার গলা পেয়ে হয়তো অবাক হয়েছে, তাই এসে দরজাটা খুলে দিল। আমি বললাম, সবাই অপেক্ষা করছে, খেতে আসুন। ইসি বলল, হু আর ইউ? আমি বললাম, আই এম রাজদীপ। ইসি বলল, ফাজলামু করেন? এই বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিল। আর একটু হলেই আমার নাকটা যেত। তারপর অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা খুলল না। কি করি এখন? পেয়েছি। আমি বললাম, কাল অফিসে কাজের অনেক চাপ যাবে, কেউ যদি বলে সে অসুস্থ তাহলে তাকে ছাঁটাই করে দেওয়ার আদেশ আছে। এখন ভেবে দেখুন কাজটা আপনার দরকার না অদরকার। বলেই চলে এলাম। আমি কোন দিকে ইঙ্গিত করেছি সেটা ও সরাসরি না বুঝলেও ওই অফিসে থাকাটা কত দরকারি তা বুঝতে পেরেছে, তাই আমিও চলে এলাম। আমায় একা নামতে দেখে মা বলল, দেখলে তো কত জিদ। আসেনি? ভাইয়া বলল, মা ওই দিকে দেখো। ভাইয়ার কথায় সবাই পেছনে ফিরে যা দেখলো তাতে সবার মুখই হা। ইসি আসছে খাওয়ার জন্য, কিন্তু একটা কথাও বলেনি, তাই কেউ কিছু জিজ্ঞাসা করেনি। এদিকে আরো আর ভাবি একবার আমার দিকে আরেকবার ইসির দিকে তাকাচ্ছে। ওদের চাহনি মোটেও ঠিক নয়, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছি, তখন ফোনটা বাজে। ফোনটা কেটে দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে নিচে বসে পড়লাম। কি করব কিছু বুঝতে পারছি না। কেস কেমন জটলা পাকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সমাধান করতে গেলে আরো জট লেগে যায়। ভোর হতেই আমি বেরিয়ে এলাম কালকে ফোনে বলা ঠিকানায়। এসেই যা দেখলাম তাতে আমি অবাক।